আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আরেকটা শো তুমি কে আমি কের আজকে উপস্থিত হলাম আমি মাহবুব রশিদ বান্না। আজকে আছেন আমার খুব প্রিয় দুজন মানুষ অতিথি হিসাবে। একজন হচ্ছেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, থ্যাংক ইউ। আর আরেকজন যাকে আমি অনেক দিন যাবৎ খুঁজেছি, অনেকগুলো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, অনেককে বলেছি, বলার পরে তাকে খুঁজে পেয়েছি। আমার ভাই শাহজাহান ভাই। শাহজাহান ভাইয়ের একটা ছোট্ট করে পরিচয় দিই। উনি হচ্ছেন একজন রিক্সা চালক, একজন আইসক্রিম বিক্রেতা, কিন্তু এই জুলাই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট সরাসরি না হলেও তার অনেক আগে থেকেই উনি এই দেশ নিয়ে, এই দেশের মানুষকে নিয়ে ভাবেন এবং সত্য কথা বলেন, এবং তার জন্য তাকে অনেক ধরনের কষ্টের মধ্য দিয়ে, যন্ত্রণার মধ্য দিয়ে, নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই মানুষটাকে খুঁজতে আমার অনেক বছর লেগেছে, অনেক বছরই বলবো, 2 বছর হয়ে গেছে অলমোস্ট। সেই মানুষটাকে শেষ পর্যন্ত খুঁজে পেয়েছি। অনেকে আমাকে বলেছেন উনি বেঁচে নেই। আজকে উনি প্রথমবার টেলিভিশনের সামনে আসবেন, টেলিভিশনে আপনারা তাকে দেখতে পাবেন। যারা অনলাইনে দেখছেন তারা প্রথমবার তাকে দেখতে পাবেন অনেক দিন পর। শাহজাহান ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আমি হাদি ভাই, আপনার পাশে যে মানুষটা বসে আছেন সেই মানুষটাকে আপনি চেনেন নিশ্চয়ই। আমি চিনেছি, আপনার সত্য কথা বলতে ওনার ভিডিও যখন আসে তো তখন তো দেখেছিলাম, কিন্তু এরপরে আবার স্মৃতিতে খুব ভালো করে আসে আপনার লাঞ্চ নাটক দিয়ে। বিশেষ করে আপনার লাঞ্চ নাটকটা আমরা শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের রাত্রিরে আমরাও দেখিয়েছিলাম বড় করে। তো তখন ওই যে রিক্সাওয়ালার যেই পার্টটা, এবং এই পার্টটা যে এই ভাইয়ের থেকে আপনি অনুপ্রাণিত হয়ে নিয়েছিলেন পুরো কনভারসেশনটা, তখন আমি আপনার কাছ থেকে ওই গল্পটা জানি। এবং তারপর তো আমি দেখেছি যে আপনিও ভাইকে প্রচুর খুঁজছিলেন। তো আমি আপনাকে স্পেশাল একটা থ্যাঙ্কস দিই যে এখন পর্যন্ত আমি যত শোতে গেছি, অথবা যত শোতে আমার সাথে যারা ছিলেন, অনেক শহীদ পরিবার ছিলেন, কিন্তু আজকের দিনটা আমার জন্য আমি মনে করি আমি খুবই আজকে অনার্ড ফিল করতেছি এই জন্য যে একজন রিক্সাওয়ালা, আমরা যে একটা রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তুলতে চাই, সে রিক্সাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, কিন্তু সে যে এই রাষ্ট্রের মালিক, এই বোধ সম্পন্ন কিছু মানুষ প্রশ্ন করতে পারবে। এবং এই ভাই হচ্ছে সেই ভাই যে তখন রিক্সা বসেই হাসিনাকে সেই প্রশ্নগুলো করতে পেরেছিলেন। এবং আমি তার সাথে আজকে অতিথি, এটা আমার জন্য অত্যন্ত সম্মানের। এবং বিশেষ করে আপনি যে এই ফ্রেমিংটা করলেন, তার সাথে আমাকে সুযোগ দিলেন, এটা আপনার জন্য একটা বিশেষ শুকরিয়া। এইটার জন্য আপনাকেও ধন্যবাদ যেভাবে আপনি বললেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আপনি এই বাংলাদেশে তথাকথিত এলিট শ্রেণীর যারা আসলে, বা বুদ্ধিজীবী যাদেরকে বলা হয়, যারা আসলে বেশিরভাগ সময় দেশের সঠিক সময়ে, দেশের প্রয়োজনে কাজে আসে না, সবসময় শাসকদের বা শোষকদের পক্ষে দাঁড়িয়ে থাকে বেশিরভাগ সময়ই তাদের ব্যক্তিগত স্বাস্থ্য উন্নয়নের জন্য, সেই শ্রেণীর বিরুদ্ধে আপনি কথা বলেন। ইনকিলাব মঞ্চ কথা বলে, ওসমান হাদি কথা বলে। তো আমার কাছে মনে হয়েছে যে এই মানুষটাকে আপনার পাশেই সবচেয়ে ভালো মানাবে। তো এইটাই এখন আমি একটু প্রথমে, শাহজাহান ভাই যেহেতু অনেকদিন পর আসলেন, আমি ওনাকে নিয়ে একটু শুরু করছি। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবার একটু আমাকে বলেন যে ওই সময়ে আপনি যে ইন্টারভিউটা দিলেন, জি মনে আছে? জি। তারিখটা কোন বছর, কোন সাল, কোন দিন ছিল? এটা 2023 সালে। প্রথমে আমি একটু বলে রাখি, জি আমি আপনাকে অনেক ধন্যবাদ দেই। আপনার মাধ্যমে আমার ভিডিওটা ভাইরাল হওয়ার পরে প্রায় 3 কোটি মানুষ অলরেডি দেখছে। আমি কখনো এভাবে সরাসরি টিভিতে আসি নাই, সেজন্য আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে আপনি আমাকে খুঁজে বের করেছেন, টিভিতে নিয়ে আসছেন। সময়টা ছিল তখন 2023 সালের 7ই নভেম্বর। জি। বিএনপির 72 ঘন্টা টানা অবরোধ চলতেছিল। তখন আমি রিক্সা নিয়ে বের হয়েছিলাম। বের হওয়ার পর আমি বিএনপি পল্টন পার্টি অফিসের সামনে দাঁড়ানো ছিলাম। তখন একজন সাংবাদিক আরও অনেককে জিজ্ঞাসা করতেছিল, কেউ কথা বলতে পারতেছিল না। তখন 40 টাকা নাকি 50 টাকা রিক্সা চালাইছি। তার আগের দিন 1 টাকাও চালাইতে পারি না। আমার ঘরে খাবার ছিল না। অনেক কষ্টের পরে তখন আমি সাংবাদিকদের ডাক দিয়ে বললাম যে যারা কথা বলতে পারে আপনি তাদের সাথে কথা বলেন না, যারা অবভিয়াসলি কথা বলতে পারে তার কাছে যান না, আমার কাছে আসেন। তখন উনি বললো, ওনার প্রশ্ন করলো যে আপনাদের কেমন চলতেছে, কী অবস্থা। তখন আমি খুব থেকে বলছিলাম কথাগুলো, যে আপনি এত উন্নয়ন করছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র,
পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, এত এত উন্নয়ন করার পরে আপনার তো ধরে রাখার কোনো দরকার নাই। আপনি বুক ফুলে ছাইড়া দেন, বুক ফুলে ছাইড়া দেন যে দেশের আমি এত এত উন্নয়ন করছি যে আওয়ামী লীগকে একটা ভোট দেওয়ার কথা সে 10টা ভোট দিবে। আপনি কেন এভাবে ধরে রাখছেন? ধরে রেখে নির্বাচনের নামে ইয়ের নামে আমাদেরকে মারতেছেন। এই অবরোধ তো বিরোধী দল দিচ্ছে না, এটা আপনি হাত পেতে নিচ্ছেন। যেভাবে যেটাই হোক, নির্বাচনকালীন সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, নয়তোবা বিদেশি কূটনীতিকদের মাধ্যমে একটা সরকার দিয়ে দেশটাকে যে স্থিতিশীল পরিস্থিতি করেন, তখন আমরা এই কথাগুলো বলছিলাম। তো আমার এই ভিডিওতে 9 মিনিট 40 সেকেন্ড ভিডিওর ভিতরে একটা কথা ছিল যে আমরা হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা, 3rd পার্সন। আমাদের কথা কেউ মানে 2টা দুধ খায় আর একটা পিসি দিয়ে মেমে করে। তা আমরা হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা, আমাদের কথা কেউ শোনে না। যে কথাগুলা মানে আমাদের কথাগুলো যার কানে যাওয়া দরকার তার কানে যাচ্ছে না। তো কত আর দেয়ালে পিঠ থেকে গেছে। জি। তো আপনার মাধ্যমে মানে আজকে এই শোর মাধ্যমে আসলে আমার কথাগুলো মানুষ শুনছে, আমার কথাগুলো মানুষ শুনছে দেখে অনলাইনে মানুষ প্রচুর সাড়া জাগছে বিদায় আজকে আমি এখানে আসতে পেরেছি। তা আমার যে লাঞ্ছনা গঞ্ছনা, তারপর থেকে 7 নভেম্বর আমি ভিডিওটা দেই, 2 দিনের ভিতরে ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, ভাইরাল হলো। এবার আমি প্রশ্নটা করছি, সেটা হচ্ছে এরপরে কি হলো? আপনি টোটালি গায়েব হয়ে গেলেন, আপনাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। জি, আমি একটু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি। আপনাকে যখন আমি খোঁজা শুরু করলাম তখন আমাকে অনেকেই বলেছেন যে আপনাকে আওয়ামী লীগের লোকজন ধরে নিয়ে গিয়েছে, ধরে আপনাকে গুম করা হয়েছে, আপনাকে মেরে ফেলা হয়েছে। আমার মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল, আমার কেন জানি আমি জানি না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হয়তো, যে আপনাকে আমি খুঁজে পাবো, আপনার এরকম পরিণতি হয় নাই, একটা বিশ্বাস ছিল। তো আমি খুঁজে গেছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আসলে কি হয়েছিল? আপনি এতদিন কোথায় ছিলেন? আসলে হচ্ছে কি, 7 নভেম্বর যখন ভিডিওটা দেই, 2 দিনের ভিতরে ভাইরাল হয়ে যায় 9 তারিখ, 10 তারিখ, 17 তারিখে, নভেম্বরের 17 তারিখে আমার বাড়ি থেকে আমার আম্মা ফোন দেয় যে লালমাই থানা থেকে 2 জন পুলিশ, আমার দেশের বাড়ি কুমিল্লা, হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা লালমাই উপজেলা, আমার থানা হচ্ছে লালমাই থানায়। লালমাই থানা থেকে 2 জন কনস্টেবল আমাদের বাড়িতে গেছে। শাহজাহান কোথায় থাকে, শাহজাহান কি করে, শাহজাহানের জানার জন্য আমাদের বাড়িতে গেছে। ওইটা গ্যান্ডারিয়া থানার মামলা। আমরা বলতেছে গ্যান্ডারিয়া থানায় মামলা, একটা ডিজিটাল নিরাপত্তা আইনে একটা তোমার নাম একটা মামলা হয়েছে, তুমি নাকি সরকারের হেয় করার জন্য। তখন সবাই জানে, সচরাচর সবাই জানে। তখন আম্মারে বললাম যে আম্মা, আল্লাহ কি করবো, আমার 2টা ছেলে হ্যাফজবিকে পড়াশোনা করে, আমি রিক্সা চালায় অনেক কষ্টেই চলতেছি, তার ভিতরে নির্বাচনের একটা মানে চলতেছে, দেশের ভিতরে হরতাল অবরোধ, এগুলা গাড়ি রিক্সা তো চালাইতেই পারতেছি না, তার ভিতরে এখন 2 মাসের ঘর ভাড়া বাইরে গেছে, আল্লাহ কি করবো। তখন আম্মা একটা বুদ্ধি দিল, তুমি একটা কাজ করো, মামলা তো হয়েই গেছে, তোমার পাইলে সাথে সাথে অ্যারেস্ট করবে, যেহেতু পুলিশ আসছে, একটা মামলা না হোক একটা অভিযোগ হইলে হয়েছে, না তো বাড়িতে পুলিশ আসার কথা না। তখন আমি আমার উত্তরবঙ্গ, আমার নানার বাড়ি, আমার নানার বাড়িতে আমি চলে যাই। নানার বাড়িতে চলে যাওয়ার পরে 17 তারিখ 18 তারিখ আমি চলে গেছি। আবার আমি 25 তারিখে ঢাকা আসি। 25 তারিখে ঢাকা এসে তাদের অবস্থা দেখে মানে আমার বাড়ি থেকে টাকা আনি, শ্বশুরবাড়ি থেকে ধার করি, এর থেকে ধার করি, ওর থেকে মানে চলতে পারতেছি না, খাইতে পারতেছি না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি মনে করেন আবার ঢাকাতে আসি। ঢাকাতে এসে আবার কি করি, তখন আর রিক্সা চালে না। রিক্সা চালে যে ভিডিও ভাইরাল হয়েছে, অনেকে সবাই চেনে, রাস্তায় বেরোলে ভাই আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভাই আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, তখন এই ভয়ে তখন আর রাস্তায় আসি না। কি করি, তখন ওই যে আইসক্রিম বিক্রি করি, একটা গাড়িতে কয়েকটা আইসক্রিম নিয়ে পাড়া মহল্লা গল্লির ভিতরে ভিতরে ঢুকে যাই, মাস্ক পরে থাকি, মাস্ক পরে তখন এই আইসক্রিম বিক্রি করি। তখন তার ভিতরে 28 তারিখে নভেম্বরের 28 তারিখে আবার আম্মা ফোন দিছে, যাত্রাবাড়ি থানা থেকে একটা মামলা লালমাই থানায় তদন্ত গেছে, লালমাই থানা থেকে 2 জন কনস্টেবল আবার বাড়িতে আসছে, তোর নামে নাকি আরেকটা মামলা হয়েছে। এটা হচ্ছে নভেম্বরের 28 তারিখের ঘটনা। তখন আমি বললাম, আল্লাহ, এবার তো মনে হয় আইসক্রিমও বিক্রি করতে পারবো না, আমরা যদি ধরে নিয়ে যেত না আমার কে ছুটাবে। আমরা 6 ভাই 2 বোন, আমরা অনেক নিম্নবিত্ত মানে ফ্যামিলির একটা উঠে আসা মানুষ, টাকা পয়সার জন্য পড়াশোনা করতে পারি না, ভালো জব নাই, ভালো চাকরি নাই, আল্লাহ আমাকে কে দেখবে, আমি কি করব। তখন আমাদের এলাকার একজন ভাই ছিল বিএনপির, ওনার সাথে আমি কথা বলি, ভাইয়া কয়, হ্যাঁ দেখছি তো তোমার এই ব্যাপারগুলা, আচ্ছা তুমি একটা কাজ করো, তোমার এই ঠিকানা পাইছে কোথায়, তোমার যে ঠিক, আমি আমার তো আইডি কার্ডও নাই, আমার আইডি কার্ড নাই, জন্ম নিবন্ধন নাই, কিছুই নেই, তার তো আমার মানে লালমাই থানায় যে আমার মামলা তদন্ত যাবে যাত্রাবাড়ি থানা থেকে, আমি এটা এই ব্যাপারে কোনো আমার বোধগম্য নাই। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি এখন একটু আত্মগোপনে থাকো, তুমি এখন একটু আত্মগোপনে থাকো। আমি বললাম আত্মগোপনে থাকো, কোথায় যাবো? তখন আমার মানে আমার ওয়াইফ আমি বুঝতে, আমি শোনো, আমি ঢাকায় থাকবো না, আমি আবার দেশের দিকে চলে যাই, দেশের এমন জায়গায় যাবো মনে করো যেখানে আমরা কেউ চিনবে না, কারণ সারা বাংলাদেশে 2 কোটি 3 কোটি মানুষ দেখছে, সারা বাংলাদেশের মানুষ তো তোমার চেনে। আমি আচ্ছা বাড়ি থেকে বেরোবো না। তখন আমি আমার ফুফুর বাড়িতে চলে যাই, কুমিল্লার লাস্ট সীমানা মনোহরগঞ্জ উপজেলা। তাজুল ইসলাম এমপি ছিল আওয়ামী লীগের, ওনার এলাকাতে আমার এক ফুফু ছিল, ওই ফুবুর একটা ওয়ার্কশপ ছিল, ওই ওয়ার্কশপের ভিতরে কাজ করতাম, বলতাম যে ভাই আমি বেরোবো না, আমার বের করেন না।
এরকম করতে 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 ফেব্রুয়ারি মার্চ, তখন তো জুলাই ছাত্রদের ইয়ে চলতেছে, জুলাইয়ের শেষের দিকে আমি তখন ঢাকাতে আসি। মানে যদি আইনি প্রক্রিয়া কিনা মামলা না থাকতো, তাহলে আমি সরাসরিভাবে এই জুলাই অভ্যুত্থানে আমি নেতৃত্ব দিতাম, একটু হলেও আমি নেতৃত্ব দিতাম। কিন্তু এই হামলার কারণে, ভয়ের কারণে নিজেই খেতে পারতেছি না। জুলাই অভ্যুত্থানের কিংবা জুলাই আন্দোলনে কিভাবে যোগ দিব, অংশগ্রহণ করব, নিজের পেটেই ভাত ছিল না। মানে এরকম একটা পরিস্থিতি, অনেক কষ্ট করলো। হ্যাঁ, এই পরিস্থিতি লাস্ট পর্যন্ত এগুলা হ্যান্ড ওভার করার জন্য আমার আম্মা, এখন আমার আব্বা জায়গা সম্পত্তি আমাদের কারো নামে দেয় নাই। তারপরে আমার আব্বা 3 ডিসিম জায়গা পুকুর দিয়ে বিক্রি করে আমার 70,000 টাকা দিছে। 70,000 টাকা দিয়ে এই মামলাগুলো অনেক কষ্টে বলছে যে এটা তোর ভাগের থেকে কাটানো হবে। এই মামলাগুলার করছি। 70,000 টাকা দিয়ে কি করলেন? এই যে মামলাগুলার দেখাশোনা করছি, উকিল রাখছে একজন আমার বড় ভাই। আচ্ছা, কোর্ট কাছারিতে একজন উকিল রাখছে, গ্যান্ডারিয়া থানায় 2টা মামলা। না, মামলা এখন চলে না, মামলা এখন চলছে না, এখন চলছে না। 5 তারিখের পর থেকে 17 তারিখ আমার ফোন দিয়ে বলছে আপনার মামলা আর এগুলা নাই, এগুলা কোনো নাই, আলহামদুলিল্লাহ, আর কোনো কিছুই নেই, আপনি কোনো এগুলা নিয়ে আর কোনো টেনশনই করবেন না। 5 তারিখের পর 17 তারিখে আমার 17-18 তারিখের দিকে উকিল ফোন দিয়ে বলছে আপনার আর কোনো টেনশন নাই, মামলাগুলো সবগুলা সরকারিভাবে খারিজ হয়ে গেছে, এখানে আর আপনার কোনো টেনশন করার কোনো কারণ নেই। যাক, ধন্যবাদ শাহজাহান ভাই। আমি আবার আসবো আপনার কাছে, একটু হাদি ভাইয়ের সাথে কথা বলি। হাদি ভাই, আপনি তো শুনলেন তার গল্পটা, ছোট্ট করে বললেন, এই প্রথম উনি বললেন টেলিভিশনে বা অনলাইনে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে যে কি হয়েছিল তার সাথে, এবং আমি জানি তার সাথে আরও নির্যাতন হয়েছে, উনি সংক্ষেপেই বলেছেন। এখন এই নির্যাতনটা শুধুমাত্র তার ক্ষেত্রে হয় নাই, তার পরিবারও কিন্তু সাফার। হ্যাঁ, এই যে প্রতিটা রাজনৈতিক দলের, বাংলাদেশপন্থী প্রতিটা রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, গুম খুন করা হয়েছে, এটার বিচার প্রক্রিয়া নিয়ে কি আপনি আশাবাদী? মানে যারা এটা করলো, যারা এই যে অন্যায়টা ঘটাইলো, তাদেরকে কি ধরানো হবে, তাদেরকে ধরা হবে তাদেরকে? দেখেন, মানে উচিত হলো আশাবাদী থাকা, অপটিমিস্টিক থাকা, খুব ভালো একটা কাজ। কিন্তু ভয়াবহ ব্যাপার হলো, ধরেন জুলাই থেকে তো জুলাই চলে আসলো। জি, মানে এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা, যেই ব্যর্থতায় বলি আমরা তো আসলে পারিনি, পারিনি এই অর্থে। কারণ এই জুলাইতে এসে অ্যাটলিস্ট এখানে একটা মুশকিল হয়েছে কি, যে শুধু জুলাইতে যদি সে গণহত্যা করতো তাহলেও এটারে দ্রুত ধরে, কিন্তু গত 16 বছর ধরে সে এতগুলো গণহত্যা, গুম খুন, হত্যা, ধর্ষণ করেছে। মানে হলো যে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেবো কোথা, মানে ধরতে গেলে এই রেস্টের কাঠামোই কিছু থাকে না। তো এরপরও আমরা এই জুলাইয়ের মধ্যে তো প্রত্যাশা করেছিলাম যে অন্তত এটার যারা সুপ্রিম অর্ডার করেছে তাদের ভিজিবল পানিশমেন্টটা শুরু হওয়া একটা। তারপরে মানে এই জায়গাগুলো তো এখন পর্যন্ত আমরা পারলাম না। ইভেন আদালতের যে সেকেন্ড ট্রাইব্যুনালটা গঠিত হলো, এটা তো অনেক পরে এসে, তো সেটা যদি শুরুতেই সেকেন্ড ট্রাইব্যুনালটা গঠিত হয়ে যেত তাহলে তো আমরা অন্তত এই জুলাইয়ের মধ্যে যে কোনো একটা রায়, মানে তাড়াহুড়ো করে না, স্বাভাবিক গতিতেই পেয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা তো আমরা পেলাম না। এখন ধরেন স্বাভাবিকভাবে যেই আমি এই শোতে ঢোকার আগেও একজন শহীদ পরিবারের সাথে, আপনার সাথে তার আগে শো ছিল, আমার সাথে দেখা হলো। ধরেন একটা শহীদ পরিবার, সে 1 বছর হলো তার সন্তান হারালো, এর মধ্যেও সে যাদেরকে দেখেছে খুন করেছে তাদের এখন পর্যন্ত বিচারের কিছুই সে দেখতে পাচ্ছে না। তো এটা তো আসলে তার জন্য ভয়াবহ ট্রমা, মানে তার জন্য তো বটে, আমাদের জন্য তো এটা কঠিন। আপনি কতদিন লেগে পড়ে থাকবেন একটা কিছুর জন্য? তো এর মানে এটা এমন একটা প্যাটার্ন হতে পারে যে মানুষ চাইতে চাইতে বিচারের কথা বলতে 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 ক্লান্ত হয়ে যাবে। যে ধরেন এটা কি বাস্তবিক না, এই যে জুলাইতে আমরা যত মানুষ একসাথে রাস্তায় ছিলাম, এখন আমরা কয়জন আছি এই দাবিতে? থাকাও তো অনেকের পক্ষে সম্ভব না, সংসার আছে, ক্যারিয়ার আছে, পরিবার আছে। তো এবার সমস্ত কাজ বাদ দিয়ে, আর আপনি ভাই জানেন যে এই অ্যাক্টিভিজমগুলো এগুলো 24/7 চাকরি, মানে এর সালার কোনো সময় নাই, এইটার কোনো সময় নাই, এবং এটাতে যে পরিমাণ এনার্জি যায় এটার কোনো রিটার্ন নাই। কিন্তু কেননা এটা রিটার্নটা কি, রিটার্নের হতে মানুষের ভালোবাসা। এখন আপনার সময় যাচ্ছে, আপনার রোজগার বন্ধ হয়ে যাচ্ছে, এই যে আপনাদের যে অ্যাক্টিভিজমটা করতে হচ্ছে, আপনার যে কাজটা করতে হচ্ছে, দেশের পক্ষে মানুষের পক্ষে কথা বলতে হচ্ছে, কোনো একটা অন্যায় হলে সাথে সাথে আপনাকে একটা সংবাদ সম্মেলন করতে হচ্ছে, আপনার তো রাত দিন বলে কিছু নাই। আমি যতটুকু জানি যে আপনাদের যে প্রোগ্রাম চলছে, আপনারা একটা সেন্টার করছেন, আমি যতটুকু জানি যে আপনি রাত দিন 24 ঘন্টা ধরে আপনি অলমোস্ট, আমি যখনই আপনাকে নক করি আমি দেখি যে আমি এখনও বুঝতে পারছি আপনি কিন্তু অনেক টায়ার্ড। কারণ এই যে একটা টায়ারিং প্রসেস, 1 বছর ধরে কন্টিনিউয়াসলি যে কয়টা মানুষ কথা বলেছে তার মধ্যে অবশ্যই ওসমান হাদি একজন। তো আমার প্রশ্ন হচ্ছে যে এখন আপনাকে এনার্জি আমরা কি করে দিব? জাতি, এই রাষ্ট্রযন্ত্র আপনাকে কিভাবে এনার্জি দিতে পারে যখন আপনি যা চাচ্ছেন ন্যায্যভাবে
সেটা যদি আপনাকে রাষ্ট্র ব্যবস্থা করে দেয়, ন্যায্যতা কি? ন্যায্যতা হচ্ছে বিচার চাচ্ছেন আপনি, আপনি জুলাই সনদ চাচ্ছেন, আপনি শুধু নিজের ব্যক্তি চিন্তা করছেন। এই যে আপনার এখানে আসার আগে, শোতে আসার আগে আবারও জুলাই সনদ নিয়ে সংবাদ সম্মেলন করে আবার বলে এসেছি যে 31শে জুলাইয়ের মধ্যে যদি জুলাই সনদ না হয় তাহলে আমরা অগস্টের 3 তারিখ সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে এবং প্রত্যেক উপদেষ্টার জন্য একটা একটা করে কফিন নিয়ে আমরা সচিবালয় ঘেরাও করতে যাব। মানে আমাদের আর কোনো উপায় নাই। এখনো জুলাই সনদের জন্য আবার কেন সংবাদ সম্মেলন করতে হচ্ছে ভাই? একটা প্রোগ্রাম নামানো এবং আমাদের তো ফাইন্যান্সিয়াল সলভেন্সি নেই এগুলো করবার জন্য, সেই কফিন মার্চ করবার জন্য, এত বিরাট ব্যাপার। তো আসলে এখন কিভাবে বললে, কিভাবে করলে এই ন্যূনতম বিচারটা করে রাষ্ট্র, এটা আমরা আসলে জানি না। আমরা আসলে মানে বলবো কি, এখন আমরা হয়ে গেছি একদম আমাদের কোনো উন্মাদি বলে। বিশেষ করে আপনাকে বলি, আমরা তো স্বাভাবিকভাবে ওপেনলি মানুষ মনে করবে সিম্প্যাথি নিতে চাই, এই জন্য বলি কিনা, আমাদের কোর গ্রুপ যেটা ইনকিলাব মঞ্চ, আমাকে হয়তো সবাই সামনে দেখে, আমি এইটুকুন দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের কোর গ্রুপে 31 জন মেম্বার, আমাদের অ্যাকশন কমিটি। বাংলাদেশে মানে এরকম বেশি অ্যাক্টিভ, ডেডিকেটেড, সৎ এবং পরিশ্রমী, আমাদের গ্রুপটা খুব ছোট, এরকম সম্ভবত দ্বিতীয় কোনো অর্গানাইজেশন এরকম একটা টিম পায় নাই। মানে আমাদের রাত নাই দিন নেই, এবং আমরা যে কয়েকজন ধরেন শেষে গত কোন মাসে আমরা রাত্রিরে ধরেন একটু 1টায় বা 2টায় ঘুমাইছি এটা আমাদের মনে নাই। মানে ধরেন ফজরের আজান হয়, তারপরে ঘুমাই গিয়া 3 ঘন্টা 3.5 ঘন্টা উঠে, তো এইরকম চলতেছে। এখন আমাদের ক্রাইসিসটা হলো, রাষ্ট্রে আমরা যদি ধরেন এই যে আমরা ইনকিলাব কালচারাল সেন্টারটা করছি, আপনিও জানেন, আপনি এবং আমরা সাহায্য চেয়ে পোস্ট দিয়েছিলাম, আপনি শেয়ার করেছেন। এখন আমরা এটুকুন বুঝি যে এইখানে যে টাকাটা দরকার একটা সেন্টার করবার জন্য, তা আমরা যদি বিভিন্ন অফিসে গিয়ে চাই তাহলে এর চেয়ে বেশিও ওঠে। কিন্তু আমি অফিসিয়ালি কারো কাছে অ্যাপ্রোচ করলে এই যে আমরা সত্য কথাটা সাহস নিয়ে বলতে চাই, এইটা আমরা বলতে পারবো না, কারণ এই গাছটা আমাদের থাকবে না। কিন্তু মানুষ সবাই কি চায় জানেন? এটা আমরা একদম খুব ই করে বলেছি যে আমাদের পরিণতি কি হবে আমরা জানি। আমরা এই যে সত্য কথা বলবার চেষ্টা করি, সাহস নিয়ে বলবার চেষ্টা করি, এই জন্য মানুষ আমাদেরকে প্রচুর ভালোবাসবে, দেখলে আদর করবে, দোয়া করবে, কিন্তু আমাদের পকেটে লিটারারি রিক্সা ভাড়াটাও থাকবে না, আমাদের সেই অবস্থা হবে। এখন এই জীবনটাকে আমরা মেনে নিয়েছি। এখন ধরেন আমার যেটা কষ্ট হয় কি জানেন, আমি আমার জীবনটাকে এভাবে ধরেন যেভাবে হোক আমি মেনে নিলাম, আমাকে আমার পরিবার প্রচুর সাপোর্ট করে, আমার পুরো ভাই বোন, আমার ওয়াইফ ধরেন, কিন্তু আমার সাথে এই যে আরো 29 জন বা 30 জন যারা সমানে জীবনের ঝুঁকি নিল, তাদের লাইফে তো আমি কোনো কন্ট্রিবিউট করতে পারতেছি না। তাদের ক্যারিয়ার চলে গেছে, টিউশন চলে গেছে। আপনার কি মনে হয় ভাই আমি একটা প্রোগ্রাম আমি চাইলেই হয়? এই যে 31 জন মানুষ রাত্রির 2টা নাই 3টা নাই, এবং আজকে ভাই আপনাকে বলি, কথাগুলো কোথাও বলি নাই, আজ পর্যন্ত ইনকিলাব মঞ্চের কিন্তু কোনো অফিস নাই। দেশের মানুষ অনেক মনে করে যে আমাদের বিরাট ক্যাপাসিটি, আপনাদের রাস্তায় অফিস, রাস্তা অফিস, এবং যখন দিনে করি সব রাস্তা শাহবাগের রাস্তায় বসে, আর আমাদের তেমন অনেক হয় যে রাত্রে আমাদের ঘন্টার পর ঘন্টা কাজের প্ল্যান থাকে, আর সর্বোচ্চ খাবার হচ্ছে 1 কাপ চা আর বনরুটি। বনরুটি আর চা। তা আমার বাসাটা ভাই ছাদে, মানে টপ ফ্লোরে, তার বাকিটা অর্ধেক হলো ছাদ। ওইখানে বড় একটা ত্রিপল কেনা আছে, আমাদের 25-30 জন বসতে পারে। তো এমন অনেক রাত্রির গেছে, রাত্রির 12টায় ছাদে মিটিং শুরু করছি আমরা 15-20 জন আমাদের অ্যাকশন কমিটির। যখন মিটিং শেষ হয় তখন বাজে রাত 3টা। তো তখন মা আবার ভাত রান্না করছে ওদের সবার জন্য, 15 জন 16 জন সবাই ভাত খেয়ে ছাদে শুয়ে রয়েছি, ফজরের আজান দিছে, তারপরে নেমে বাসায় দিচ্ছে। এরকম আমাদের অগণিত দিন। কিন্তু ভালো লাগাটা কি জানেন, আমাদের এই একটা ছেলে একটা মেয়ে, এইটা নিয়ে জীবনে কারো আফসোস নাই যে আমাদের মাথায় বালিশ। মানে এখন আমি তো চাইলে রুমে গিয়ে শুইতে পারি, ওরা আমারে বলে, কিন্তু আমার মনে হয় ওরা 10 জন শুয়ে আছে, ওদের সাথে শুয়ে থাকতে পারাটাই আমাদের জন্য আনন্দের। এই জন্য আমরা যেটা ওই যে এমন অবস্থাই হবে যে কারো কাছ থেকে টাকাটাও নেওয়া যাবে না, নিলে ওই গাছটা থাকবে না, আবার টাকা ছাড়া তো চলাও যাচ্ছে না। তো এখন ধরেন সবার কাছে এখনো ফেসবুকে ক্রাউড ফান্ডিং করে প্রোগ্রাম নামাই, কিন্তু এটা তো দীর্ঘভাবে চালিয়ে যাওয়া খুব কঠিন। তো আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আপনাদের কাছে দোয়া চাই, যে এই কারণে করি ভাই। ধরেন বান্না ভাই, জুলাইয়ের মতো একটা গণ অভ্যুত্থান, আমি তো মনে করি যে আমার জীবনে, প্রত্যেকের জীবনে একটা বেঞ্চমার্ক থাকে না, যে আমি এই জিনিসটা দেখছি তাহলে আমার জীবনে আর কিছু দেখার নাই। আমি এটা বুঝি যে জুলাই আল্লাহ আমাকে দেখাইছে এবং এই জুলাইয়ের মধ্যে থাকার তৌফিক দিছে, আমার জীবনে এর থেকে ঐতিহাসিক মুভমেন্ট আর আসবে না। আমার যেই ছেলেটা, আমি তো অসংখ্যবার বলেছি যে আমি স্লোগান দিচ্ছিলাম, ও আমার ঠিক 4 থেকে 5 ফিট দূরে ছিল, 1 মিনিটের মধ্যে থেকে ওর হাতে একটা লাঠি ছিল, মুখে মাস্ক পরা ছিল, আমার থেকে কম বয়স, রামপুরায়, মুহূর্তের মধ্যে দেখি ও লুটিয়ে পড়েছে, মুখে এখনো মাস্ক পরা, স্নাইপার শট ছিল সম্ভবত কোনো বিল্ডিং থেকে বা উপর থেকে, কারণ নিচ থেকে আসলে তো আমাদের গায়ে আগে লাগতো। মাথাটা থেকে মগজটা পাশে পড়ে গেছে এবং গল গল করে রক্ত রাস্তার মাঝখান থেকে ড্রেনের দিকে চলে যাচ্ছে। একটা ইয়াং ছেলে 2 হাত ছড়িয়ে আছে। জাস্ট 1 মিনিটের ঘটনা না। এই দিন আমাকে চূড়ান্তভাবে আমাকে সিদ্ধান্ত নেওয়ার সাহস হয় যে এইগুলিটা আমার গায়ে আসতে পারতো, এটা আমার গায়ে না আসে ওর গায়ে আসলো, এর মানে এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বাঁচাই রেখেছে। আমার বাসার সামনে ক্লাস 8-এর ছেলের জানাজা পড়েছি আমরা, যখন রামপুরে ভয়াবহ গুলি চলে হেলিকপ্টার থেকে।
তো এই জন্য আমার মনে হচ্ছে এরকম একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান থেকে ভাই 50-100টা ছেলে মেয়ে কি দেশে তৈরি হবে না, যাদেরকে দেখে পুরো 18 কোটি মানুষ চক্ষু বন্ধ করে বিশ্বাস করতে পারে ও এই ছেলেটা বা এই মেয়েটা না, ওরা বলছে এটা সত্য বলছে, ওরা কোনোদিন বিক্রি হবে না কারো কাছে। আমার আফসোসটা হয় সেইখানে যে আমাদের অনেকগুলো এরকম মুখ ছিল, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন ভুলে আমাদের সেই মুখগুলো আপনি হাতে গুনে এখন 10টা নাম বলতে পারবেন না, যে পুরো জাতি চক্ষু বন্ধ করে বলবো না এই ছেলেটা না, ও বিক্রি হবে না কোনোদিন, ও কারো সেবা দাস হবে না, ও কারো তাবেদারি করবে না। তো এই জন্য আমাদের জীবন নষ্ট হয়ে গেলেও ইনকিলাব মঞ্চের এই গ্রুপটা আমরা চেষ্টা করছি যে এই জুলাইরে বাঁচাই রাখার জন্য আমাদের জীবনের বিনিময় হলেও যেন ওই জায়গাটা মানুষকে হোপটা দেয়া যে ভাই আমাদের জানটা যতক্ষণ আছে আমরা বিক্রি হব না, আমাদের জন্য দোয়া করেন। ইনশাল্লাহ আমিও বিশ্বাস করি আপনাদেরকে যে আপনারা বিক্রি হবেন না। আমি একটু শাহজাহান ভাইয়ের কাছে আসছি, এসে আপনার কাছে আবার আসছি। খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পূরক প্রশ্ন আছে, করব আপনার কাছে। শাহজাহান ভাই, আপনি তো ভাইয়ের কথা শুনলেন, জি দেখেন তাদের আসলে স্যাক্রিফাইস আছে জি এবং এখনও চলছে এই যুদ্ধ, এবং যারা কারোর কাছে মাথা নত করেন না তাদের জন্য যুদ্ধটা আরও কঠিন। জি তো আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে আপনিও তো মাথা নত করেননি, লুকিয়েছিলেন বা যেভাবেই হোক ফাইটে ছিলেন। অনেকে তো মাথা নত করেছে, তারা যুক্তি দিয়েছে যে না করে উপায় কি ছিল, কিন্তু আপনি তো বেঁচে ছিলেন। রাখে আল্লাহ মারেকে, আমি যে কথাটা স্ট্রংলি বলি, জি যারা মাথা নত করে ফেললো গণহত্যাকারীর কাছে, গুমকারীর কাছে, খুনির কাছে, তাদেরকে নিয়ে আপনার কিছু বলার আছে? আছে তাদেরকে নিয়ে, তারা তো এই যে গোলাম মাওলা রনি আছে, আপনার মনে করেন বিএনপির অনেক অনেক লোকই যারা এই ফ্যাসিবাদের মনে করেন পক্ষে নিয়ে নির্বাচনেও গেছে, সংসদেও ছিল, আবার সংসদ ভেঙে আসছে। আপনি 2018 সালের নির্বাচনের কথা বলতেছেন না তার আগের? তার আগেরও মানে বিভিন্ন সময় বিদ্রোহী প্রার্থী সহ সবাইকে নিয়ে বলছেন। বিদ্রোহী আচ্ছা। প্রার্থী থেকে আমি বলতেছি, এরকম অনেকেই আছে দলের সাথে বেইমানি করা, তাদের সাথে বেইমানি করে, দেশের মানুষের সাথে দেশের মানুষের সাথে বেইমানি করে, মনে করেন তারা অনেক সময় অনেক সুবিধা নেওয়ার জন্য যেমন এই যে জুলাই অভ্যুত্থানে অনেকেই তো জুলাই অভ্যুত্থানে সরাসরিভাবে অংশগ্রহণ করে নাই, জুলাই অভ্যুত্থানে আহত হয় নাই। বা একটু আগে যে আমরা রোমের মধ্যে বলছিলাম যে স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করে মারামারি করে মাথা ফাটাইছে, হাত ভাঙছে, পা ভাঙছে, উনি গিয়ে জুলাই অভ্যুত্থানের ফান্ডের থেকে, উনি জুলাই অভ্যুত্থানের আহত দেখে জুলাই ওইখান থেকে সুবিধা নিছে। এইরকম অনেক আছে, শুধু আপনার রাজনৈতিক দল না, সব ক্ষেত্রে বাংলাদেশের ভিতরে সব ক্ষেত্রেই মনে করেন সুবিধা নেওয়ার জন্যই আপনি আমি সবাই মনে করেন সচর। আমরা কিভাবে সুবিধা নেওয়া যায়, কিভাবে সুবিধা নিয়ে দেশ রসাতলে যাক, দেশের কথাটা কেউ ভাবে না, দেশের চিন্তাটা কেউ করে না। দেশ কোথায় যাবে, আমি এখান থেকে টাকা কামাই করে আমেরিকায় বেগমপাড়ায় বাড়ি করবো, আমার ইচ্ছে ওঠে ইচ্ছা, আমি বাংলাদেশে থাকবো না, বাংলাদেশে না থাকলে কি হবে, আমি আমেরিকায় বেগমপাড়ায় বাড়ি করবো, ওইখানে সুইস ব্যাংকে টাকা রাখবো, ওই টাকা দিয়ে আমার বাকি জীবন আরামায়েসে কাটাবো। আপনি তো অনেক শিক্ষিত না, আপনি এইচএসসি পরীক্ষা দিতে পারেননি, ঠিক না? আমি যদি ভুল না করে থাকি। এবং বাংলাদেশের যে কি বলে তথাকথিত শিক্ষায় শিক্ষিত না হয়েও আপনার অনেক অর্থ নাই। আপনি যে বুঝটা ভেতরে ধারণ করেন, এত বড় বড় শিক্ষিত, এত বড় বড় ডিগ্রিধারী মানুষ, এত টাকার মালিক, তারা কেন বুঝে না? আপনার কি মনে হয়? তাদের নৈতিকতার অবক্ষয়, একটাই কথা বলবো, তাদের নৈতিকতা নেই। তাদের নৈতিকতা নেই বিধায় তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে, বাইরের রাষ্ট্র থেকে শিক্ষিত হয়ে বাংলাদেশে এসে ভালো জব করে, ভালো সরকারি প্রশাসনিক ক্যাডারে অন্তর্ভুক্ত হয়ে, প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে কোটি কোটি টাকা মনে করেন যে বাহিরে পাচার করে তারা বাংলাদেশে থাকবে না। বাংলাদেশের ওই নৈতিকতার অবক্ষয়, এক কথাই বললাম, তাদের এই নৈতিকতাটা নাই। যে দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ। প্রথম কথা হচ্ছে দেশপ্রেম। যার ভিতরে দেশপ্রেম থাকবে, ন্যূনতম দেশপ্রেম থাকবে, সে কখনো একটা টাকাও এদেশ থেকে পাচার করবে না, এদেশ থেকে পাচার করবে না। আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে একটা ইউনিয়ন পরিষদের উপজেলা চেয়ারম্যান, একটা উপজেলার চেয়ারম্যান ধরি, সে একটা উপজেলা চেয়ারম্যান পদে পাশ করার পরে তার কিছুই ছিল না, যখন সে নমিনেশন সাবমিট করছে তখন তার মনে করেন যে টাকাই জমা দিতে পারে নাই। কিন্তু সে যখন উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়ে গেল, একজন দলীয় প্রার্থী হয়ে যখন পাশ হয়ে গেল, করলো, সে 50 কোটি টাকা কিংবা 50 লক্ষ টাকা একটা মনে করেন কাজের মাধ্যমে সে টাকাটা পাইলো। টাকাটা নিয়ে কি করলো, সে বাইরের রাষ্ট্রে বিদেশে পাঠিয়ে দিল। সে যদি এই 50,000 টাকা, একটা সিম্পলি 50,000 টাকা, যদি সে 50,000 টাকা দিয়ে একটা হোটেল, বাংলাদেশে একটা হোটেলও যদি দেওয়া যায় 50,000 টাকা দিয়ে, সেখানে 3 জন কর্মচারী থাকবে, ওই 3 জন কর্মচারী দিয়ে 3 জন ফ্যামিলি চলবে, আরও 3টা ফ্যামিলি চলবে। এটা যদি 50 থেকে আবার 1 হয়, 1 থেকে 5 হয়, এরকম করে আমরা যদি মনে করেন নিজেরাই আমাদের দেশের টাকা আমরা দেশে রাখি, দেশে কিভাবে রাখা শিল্প কারখানা কলকারখানা করে যদি আমাদের দেশের যে বেকার মানুষগুলা,
এই বেকার মানুষদেরকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যেতে পারে, তাহলে আমাদের দেশে মনে করেন যে বেকারও থাকবে না, আর এই বাহিরে যে টাকা পাচার হবে সেটাও মনে করেন যে হবে না। এখন এই যে একটাই কথা, মানুষের নৈতিকতার অবক্ষয়, মানুষের নৈতিকতা নাই। মানুষ যেভাবে পারতেছে মানে নিজেরটা নিজের আখের গোছাচ্ছে, আমার পরিবার ভালো থাকবে, দেশের যে যা মনতে তা হয়, দেশ যেখানে ইচ্ছে সেখানে যাক, আমি তো ভালো থাকবো, আমার ফ্যামিলি ভালো থাকবে, আমার পরে আরও 5 প্রজন্ম বসে বসে খেতে পারবে। তাহলে আপনি ছোট্ট একটা বাংলাদেশের পুলিশ মহাপরিচালক বেনজির আহমেদ কি ছিল? বেনজির আহমেদ এই যে গাজীপুরে কোথায় কোটি কোটি টাকার প্লট কিনছে, একজন মানুষের কতটুক জায়গা লাগে? গোপালগঞ্জে অনেক অর্ধেক গোপালগঞ্জ কিনে ফেলাইছে, অর্ধেক। তো একজন মানুষের কতটুকু জায়গা লাগে? একটা ধর্মাবলম্বীর অনেকের জায়গা দখল করে নিয়েছেন। আপনি দেখেন তো, এটাই তো মনে করেন যে এই যে আমাদের মানুষের তারাই সারা জীবন সেল করেছে সংখ্যালঘুর যে হ্যাঁ তারাই সারা জীবন ইয়ে করছে সংখ্যালঘুদেরকে, এই অত্যাচার করতো ওই অত্যাচার। আসলে মূলত ওরাই অত্যাচার করেছে, ওরাই ক্ষমতার প্রভাব দেখে মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। আপনি দেখেন, আপনি কয়টা এই যে জুলাই, ওই যে ভাই যেটা বললো, হাদি ভাই যেটা বললো যে শুধু জুলাইয়ের অভ্যুত্থানের জুলাইয়ের খুনগুলো দেখলে তো হবে না, বিগত 17 বছর যে আয়নাঘর বানিয়ে এই ফ্যাসিবাদ যে নীরবভাবে মানুষদেরকে গুম করে হত্যা করছে, এগুলোর কঠিনভাবে বিচার হওয়া দরকার। এই বাংলার মাটিতে এগুলোর বিচার না করে এই জুলাই সনদ দিয়ে এগুলোর বিচার করা দরকার। এগুলোর বিচার করে বাংলাদেশে এনে এগুলো থেকে আবার এগুলো দেখি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় এরা আবার এখন আবার সরব হচ্ছে। বলতে চান বলেন, তারা এই স্পর্ধাটা পায় কোথায়? তারা এই মানুষের বাক স্বাধীনতাটাই তারা হরণ করে নিছিল। মানুষ কথা বলতে পারতো না, মানুষ কথা বলতে ভয় পাইতো। আমি মনে করতাম যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া অনেক মজার একটা ব্যাপার, কিন্তু আমি একজন নিম্নবিত্ত মানুষ হয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আমি যে কত সুখে ছিলাম, কত লাঞ্ছনা গঞ্চনা, কত যন্ত্রণা পেয়েছি আমি একমাত্র আমি জানি। কিন্তু আমাকে বিভিন্ন আমার আত্মীয় স্বজন, আমার শালা, আমার সমুদ্রের ফোন দিয়ে ভাইরাল হয়ে গেছো, তোমার দেখলে তো মানুষ। কিন্তু ভাইরাল হওয়া সবার জন্য সুখকর নয়, ভাইরাল হওয়া সবার জন্য সুখকর নয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যে কতটুক কষ্টের, একমাত্র এটা আমি বুঝেছি, আমি হারে হারে টের পাইছি। নয়তো আমি এই যে 5 আগস্টের পর আমি পারতাম আবার সোশ্যাল মিডিয়ায় আসতাম, কিন্তু এই যে অতীতের কথাগুলো শুনলে এখনো গায়ের ফসম দাঁড়ায় গেছে। কত রাত্রে আমি ধান ক্ষেতের ভিতরে মশারি টানায় ঘুমাইছি, কুয়াশার জন্য ঘুমাইতে পারি না, মশারি টানাইছি, ওই মশারির তলে ঘুমাইছি, নিচ দিয়ে ঠান্ডা উপর দিয়ে ঠান্ডা, 3টা-4টা কম্বল দিছি। লাস্টে নিয়ে গিয়ে ফুবু কি করছে, খ্যার ছিল খড়, ধানের খড়, ওই ধানের খড় দিছে গায়ের উপর দিয়ে, তারপরে কম্বল দিছে, তারপরে গরুর গায়ে দিতে সালা বস্তা, ওই বস্তা নিয়ে গায়ের উপর দিছে, তারপরেও ঠান্ডা মানে নাই। তীব্র শীতের ভিতরে কত কষ্ট করেছি এটা একমাত্র আমি জানি। তো আমি কি ফ্যাসিবাদের কি আমি তো আমার কথাগুলোতে ভিডিওতে আপনি দেখবেন, আমার কথাগুলো ছিল আমি কোনো দলের পক্ষে না, কাউকে খুশি করার জন্য বলছি না, আমি দেশের সাধারণ একজন নাগরিক হিসেবে আমার কথাগুলো আমি বলতে চাই। বিরোধী দল তো রাস্তায় নেমে হরতাল করছে না, আওয়ামী লীগ তো রাস্তায় নেমে হরতালের বিপক্ষে স্লোগান দিচ্ছে না। আপনার সেই ইন্টারভিউর কথাগুলো ঠিক আছে, আমরা সেই ইন্টারভিউর কথাগুলো, আমি তো কাউকে পক্ষপাতিত্ব নিয়ে কথা বলি নাই, আমি কোনো দলকে খুশি করার জন্য বলি নাই। আমি একজন, আমার তখন আইডি কার্ডও ছিল না, আমি একজন বিএনপির সদস্যও না, আওয়ামী লীগের সদস্যও না। কেন আমাকে ডিজিটাল নিরাপত্তা আইনের দোহাই দিয়ে, আমার 4টা মামলা দিয়ে, আমার জীবন থেকে 3টা বছর, আমার 2-3 ডিসিম জায়গা, আমার ঘরের বসতের জায়গা নাই, পুকুরের জায়গায় বিক্রি করে আমার মামলাগুলো চালাইতে হয়েছে। এই জুলাই অভ্যুত্থানে অনেকে অনেকভাবে মনে করেন স্বার্থ হাসিল করছে। আমি যাই নাই, আমি কারো কাছে যাই নাই, আমি 10 টাকার জন্য কেউ আমাকে অনুদান দেয় নাই। এমনকি আমার এলাকাতে আমাকে 10 টাকা দিয়েও কেউ সহযোগিতা করে নাই, বলে নাই যে তুমি তো এই যে তোমার 4টা মামলা খাইছো, ভিডিওটা ভাইরাল হওয়ার পরে তুমি এই হয়েছে সেই হয়েছে। বরঞ্চ আরও আমার এলাকার আওয়ামী লীগের কিছু কুচক্রী মহল আমাকে বাড়িতে যাওয়ার জন্য ফোন দিয়ে বিভিন্নভাবে ইয়ে করছে, তোমার আব্বা অসুস্থ, তোমার থেকে একটা মোবাইল কিনছিলাম, ওই মোবাইলটা নাকি ডাকাতির মোবাইল, চুরির মোবাইল, এটার নামে জিডি হয়েছে, মামলা হয়েছে, তুমি বাড়িতে আসো। মানে বিভিন্নভাবে আমাকে হেয় করার জন্য, আমাকে কিভাবে তারা চাপে ফেলাবে সেই চেষ্টা করছে। এই ফ্যাসিবাদের কঠিনভাবে বিচার হওয়া দরকার। এই ফ্যাসিবাদ মানুষকে শুধু আমি শাহজাহান তো এখনও বেঁচে আছি আলহামদুলিল্লাহ, যত কষ্ট অনেক কষ্টের মাঝেও বেঁচে আছে, কিন্তু আমাদের মতো অনেক আছে যাদের অনেক হদিসও পায় নাই, যাদের এখনো কোনো অস্তিত্বও নাই, যাদেরকে মনে করেন যে এমনভাবে নির্যাতন করছে, নিপীড়ন করছে, ভাষায় প্রকাশ করার মতো না। এখন যারা এগুলা এই যে উপদেষ্টাদেরকে নিয়ে কিংবা ডক্টর ইউনূস সরকারকে নিয়ে, গভর্নমেন্ট নিয়ে কথা বলে আজকে 1 বছর হয়েছে, তাদেরকে একটু ন্যূনতম নির্লজ্জতা বোধ নাই।
আওয়ামী সরকার কি করেছে, হাসিনা কি করে নাই। মানুষ যে কথা বলতো যে একটা মানুষ একটা হাউসে, আমরা তো একবারে প্রপারলি রাস্তায় ছিলাম, আমরা তো রিক্সা নিয়ে মহাসড়কে দাপিয়ে গেছি। মহাসড়কে আমাদের গাড়িতে উঠলে আওয়ামী লীগ বিএনপি নিয়ে কথা বলতো, আমরা সচরাচর দেখতাম। কেউ যদি হাসিনার বিরুদ্ধে কথা বলতে চাইতো, কয় ভাই তুমি কথা বলো না, তুমি চাটা খাইয়ে উঠে চলে যাও। হাসিনার পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলার দরকার নাই, কোনো কথা এখানে বলতে পারবে না। এই কথা বলার ন্যূনতম স্বাধীনতাটা তারা হরণ করছে। এই 9 মাসে যে আমি কত কষ্ট করেছি একমাত্র আমি জানি, আর আমার উপর আল্লাহ জানে, আমার ফ্যামিলি জানে। আল্লাহর রহমত যে এরপরে জুলাই আসলো, নইলে তো ওনার এই জীবনই চলতে থাকতো, এইভাবেই চলতে থাকতো। যদি এই ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যদি ফ্যাসিবাদ না পালাইতো, তাইলে তো আমার জীবন এইভাবেই চলতো। আজকে আমি এখানে বসে থাকতে পারতো, আরো হয়ে যাইতাম, আরো একবার দরিদ্র হয়ে যেতাম। এখন তো মনে করেন আগে একটা ফ্ল্যাটে থাকতাম, ওইখান থেকে এখন বস্তি বাড়িতে আসি, কিন্তু বস্তি থেকে দেখা গেছে ফুটপাতে চলে আসতে হইতো, এবং আমরা তো চালাইতে হইতো। এই যে তাদের এই কষ্ট, এই যে অত্যাচার সহ্য করা, এটা তো একটা গ্রুপ অফ পিপল যারা এটার বৈধতা উৎপাদন করলো। তাদের মধ্যে তো আমরা ন্যূনতম ক্ষমা চাওয়া তো দূরের আলাপ, সরিটুকুও দেখি না। এদেরকে লইয়া আপনারা কি করিবেন? মানে দেখেন ভান্না ভাই, ব্যাপারটা হলো যে সরাসরি হত্যা করে, মাঝে মধ্যে তার থেকেও বড় অপরাধী কি জানেন? এই হত্যাকে যে বৈধতা উৎপাদন করে, লেজিটিমেসি দেয়, যে হত্যা করেছে ডিরেক্ট, এর তো একটা জায়গা। কিন্তু এই হত্যাকে বৈধতা দেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়েই এই একটা হত্যার পরে আরো 100 হত্যা, 1000 হত্যা হয়। পিলখানা গণহত্যার যদি বৈধতা উৎপাদন আওয়ামী লীগ করতে না পারতো, তাহলে শাপলার রাতে গণহত্যা হইতো না। শাপলায় যখন হুজুর বইলে গণহত্যায় বৈধতা নেওয়া গেল, তারপরে 18তে মোদী বিরোধী আন্দোলন, নির্বাচন, এরপরে মোদী বিরোধী আন্দোলন থেকে প্রত্যেকটাই একটা থেকে আরেকটা। এই জন্য বাংলাদেশের সমস্যাটা হয়েছে যে ডিরেক্ট শুট করেছে, ধরেন হাসিনা, আইকনটা পালিয়েছে, কিন্তু এই হাসিনাকে হাসিনা হয়ে উঠতে বললো কারা? যে মিডিয়া মাফিয়ারা। এই জুলাইয়ের 2 দিন আগেও হাসিনাকে বলছে যে যাত্রাবাড়ির মোড়ে মোড়ে এত মাদ্রাসা, আপনি অ্যাকশন নিচ্ছেন না কেন? একটা মূলধারার অনলাইনের সম্পাদক বলছে, ট্রু, হাসিনাকে পরামর্শ দিচ্ছে, অন রেকর্ড আছে যে যাত্রাবাড়ি, কারণ যাত্রাবাড়ি তারা উদ্ধার করতে পারছে না, তাহলে ওইখানে প্রচুর মাদ্রাসা। ধরে ন্যূনতম প্রফেশনালিজম থাকলেও একদম সাংবাদিকদের মিটিং এ এইটা কি কাজ? সরকার কোথায় কোথায় গিয়ে কারে কারে মারবে এইটা বলে দেয়া। বাংলাদেশে এইটা হয়েছে সাংবাদিকতার নামে, যে হাসিনা কোথায় কারে কারে গিয়ে মারবে, কেন মারা হচ্ছে না। আপনি ভিডিওটা নিশ্চয়ই বান্নাবে, আপনি শেয়ারও দিয়েছেন, বলতেছে শুট করেন, মানে গুলি করেন, হ্যাঁ শুট করেন, ভিডিও করবো। এটা কারা করছে? বাংলাদেশে মিডিয়া করছে না? বলেন তো, আমরা সেই মিডিয়ার মধ্যে ন্যূনতম কতটুকু সংস্কার করতে পারলাম? মিডিয়ার অনেকগুলো গল্প কিন্তু অনেকভাবে জানো না, যে অনেকে ড্রোন পাইলট ছিল, তারা পুলিশের সাথে দাঁড়ায় দাঁড়ায় ড্রোন পাইলট দিয়ে কোথায় কোথায় আন্দোলনকারীরা আছে সেই দৃশ্যগুলো পুলিশকে দিয়ে দিত। এরাও কিন্তু মিডিয়া কর্মী। হ্যাঁ, আমরা আসছি তো এখন এই জন্য আমার যেটা ভাই ভয়াবহ ব্যাপার, এটা হলো হাসিনা এখানে পালিয়ে গেলে খুশির এত কিছু নাই। খুশির যে কারণে নাই, যারা হাসিনাকে হাসিনা বানাইছিল তারা সবাই রয়ে গেছে, শুধু রয়ে নাই, এখন বিভিন্ন ফরমেটে বিভিন্ন দলের উপরে ভর করে তারা এখন দেশে আরবান, এলিট, সুশীল, শুদ্ধ কথা বলে, ইংলিশে বলে, বাড়িধারা গুলশানে যায়, এবং তারা প্রচুর রবীন্দ্রসঙ্গীত গায়। আর রবীন্দ্রসঙ্গীত গায় এই জন্য বলছি যে দুনিয়ার সমস্ত, ধরেন আসাদুজ্জামান নূর হলো কি, আমরা সবাই তার চিনি, সেই বাকের ভাই, কি একদম সুন্দর করে কথা বলে, আবৃত্তি করে, ফেরেশতা নেমে আসতেছে। কিন্তু এই যে, এবং তাকে কি করলো হাসিনা? সংস্কৃতি মন্ত্রী পর্যন্ত বানালো। ভেরি গুড। আপনি কি জানেন যে এই আসাদুজ্জামান নূর তার এলাকার সংসদীয় এলাকায় সে যখন ভোট ছাড়া নির্বাচনে এমপি হয়েছিল, তখন জনতার যখন প্রতিরোধ চলে বিএনপি জামাতের, তখন সেইখানে তার গাড়ির উপরে মানুষ প্রতিরোধ করে হামলা করছিল এবং তাকে আটকাই দিছিল। সেইটার সাথে যারা জড়িত ছিল বিএনপির, জামাতের, শিবিরের প্রত্যেকটা ছেলেকে সে গুম করাইয়া, অনেককে চিরতরে গুম করাই ফেলছে। অথচ টিভি ক্যামেরার সামনে কি সুন্দর মানে আপনি দুনিয়ার ভয়াবহ জঘন্য হত্যাকাণ্ড করবেন, ধর্ষণ, মানে এমন কোনো ন্যাক্কারজনক কাজ নাই, করবেন না। এগুলো করবার পরে আপনি শান্তিনিকেতনী টোনে যখন কথা বলবেন, এত জোরে বলবেন না, ধীরে তাললয় মেনটেন করে আপনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন দুলে দুলে, তখন আপনার সমস্ত এই অকাজগুলো ঢাকা পড়ে যাবে। আপনি সুশীল, রুচিশীল। আর আমরা হইলাম সেই নজরুলের বাচ্চা কাচ্চা পোলাপান, যারা এই সমস্ত সুশীলতাকে উল্টাইয়া দিয়া নতুন বাংলাদেশ তৈরি করছে। সুতরাং আমাদের জবানরে তো আপনারা শান্তিনিকেতনী জবান বানাইতে পারবেন না। এই নজরুল ওই আমলেও কবি হয়ে উঠতে পারে নাই। তখনও বড় বড় যারা কবি চিন্ত, ক্রিটিক, তারা বলছে নজরুলের গুলো হয় না।
সে রক্তরে খুন বলে, রবীন্দ্রনাথ পর্যন্ত আহত হয়েছে, রক্তরে খুন বলা মানে কেমন অফেন্সিভ লাগে না? তো এই যে আমাদেরকে বারবার জিজ্ঞেস করে আপনারা তো গালিগালাজ করেন কেন, তা আমি বললাম তাহলে আপনাদের কি মনে হয় প্রচুর চুমা দিলে হাসিনা নাইমে যেত প্রচুর রবীন্দ্রসঙ্গীত গাইয়া? তা আপনারা তো প্রচুর রবীন্দ্রসঙ্গীত গাইয়া মাথা দুলাই দুলাই প্রতিবাদ করছেন, হাসিনার গণহত্যারে থামাইছেন না কোনটা করছেন? তারা এই করা ছাড়া তাহলে আমরা কি করছি? আমাদের যেই বাচ্চারা গালি দিয়ে হাসিনার নামাইতে পারছে ওইটা গালি না, ওইটাই মুক্তির মহাকাব্য। আর এই গালিটা যদি আপনি সব থেকে বড় বলেন, এই প্যাটার্নের গালিরে মহাকাব্য গড়ে তুলছিল আমাদের নজরুল। পুরো নজরুলের লিটারেচার দেখেন, যেই আমার নজরুল ওই রকম করে কথা বলতেছে, শালা বলতেছে কবিতার মধ্যে, তখন এগুলো হলো কলকাতার বাবুদের কাছে মানে ভয়াবহ অপরাধ। এটা কি কবিতা হয়? নজরুলের কবিতা দীর্ঘদিন পর্যন্ত ছাপা হয় নাই শুধু এই অপরাধে তার। তো তাতে কি নজরুলকে তো আটকানো যায় না। সুতরাং আমাদেরকে এখন যেটা প্রশ্ন করতে পারতে হবে, কোন কোন সংস্কৃতি কর্মী, কোন কোন সাংবাদিক এই হাসিনার ফ্যাসিবাদকে লেজিটিমেসি দিয়েছিল গল্পে, উপন্যাসে? ঠিক আছে আওয়ামী লীগ খারাপ, কিন্তু হাসিনার যে বিকল্প ভালো, আমলাদের কথা বলেন, অফকোর্স। এবং দেখেন 4 তারিখও যে আমলারা হাসিনার পক্ষে কালো ব্যাজ ধারণ করে সচিবালয় মিছিল করছে, মানে বলেন তো বাংলাদেশের ন্যূনতম কোনো নিয়মে সচিবরা মিছিল করতে পারে? এরকম পারে কারো পক্ষে নিয়ে? এখন তারা সবাই খুব ভালো কি করছে, শরীয়তপুরের ডিসির নিচে মাদারীপুর, মাদারীপুর থেকে নিচে চট্টগ্রাম, যে ছিল মাঠ প্রশাসনে তার অ্যান্সারে কেন্দ্রীয় প্রশাসনে, কেন্দ্রীয় প্রশাসন থেকে পাঠাইছে মাঠে। বাট এখন সরকারের উপায় নেই, কেননা আমরা যদি বিপ্লবটা করতে পারতাম, বিপ্লবটা করলে পুরো কাঠামোকে আমরা ভেঙে গুড়িয়ে দিতে পারতাম। তো বিপ্লব তো আমরা করতে পারি নাই। এখন যেটা হয়েছে ভাই, এইটা তো হাসিনা 5 বছর না 16 বছর ধরে এই বিসিএস এ যতগুলো নিয়োগ দিছে, আমি আজকে বলি আমাদের এক ঢাকা মেডিকেলের ফ্রেন্ড, ওর নাম আবুল আলা। তা আপনারা জানেন জামাতের যিনি তাত্ত্বিক তার নাম আবুল আলা মওদুদি। ও দুর্দান্ত করছে, শুধু ভাইবে ওরে মেডিকেল নিয়ে একটা প্রশ্ন করে নাই, ওরে আধা ঘন্টা গালি দিছে ওর নাম কেন আবুল আলা রাখা হয়েছে। ছেলেটা লিটারেলি কাঁদতে কাঁদতে বের হয়েছে। এই যে বিসিএস এর ভাই আওয়ামী লীগ 200 কেন করছে? কারণ এটা ছিল 100 নাম্বার। একজন রিটেনে 900 নাম্বারের পরীক্ষা তখন দিয়ে যায়, কি কাজটা করবে যখন দেখলো যে সেই ছেলেটা যখন তাদের মনস্তত্ত্বের না, আওয়ামী কালচারের না, এখন তারা আটকাবে কেমনে? তখন এইটাকে 100 থেকে 200 বিসিএস করে, তারপরে যার ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগ ছাত্রলীগ, এগুলোকে 200-র মধ্যে 180 170, আর ওই ছেলেটাকে একদম কমাইয়ে, তো আপনি জানেন বিসিএস 5 মার্কের ব্যবধান হয়ে যায় কিয়ামত। তো এইখানে 200 নাম্বার করে যে রিটেনে তুমুল ভালো করেছে, সে ক্যাডার তো ভালো, নন ক্যাডারও পায় নাই ওই ভাইবে শেষ করে দিয়ে। আর ছাত্রলীগের প্রত্যেকটা গুন্ডাগুলো এবং মানে বিসিএস প্রশাসন, বিসিএস পুলিশ, কাস্টমস, ট্যাক্স, ফরেন, এই 5টা ক্যাডারে এমন ছাকুনি দিয়ে নিছে ন্যূনতম। এটার মধ্যে সব থেকে যে ভালো মানে কম আওয়ামী লীগ, সেটা হলো একদম ফ্যাসিস্ট ন্যারেটিভের, মানে তার কথাই হলো এই দেশটা মুজিববাদের, এর বাইরে আর কোনো কথাবার্তা নাই। এবং আমাদের একটা মনে আছে যে একটা ছেলে কিভাবে এই মনস্তত্ত্ব ধারণ করে, তার কিভাবে মুজিব টেস্ট করতে জানেন? সে গেট থেকে বের হয়েছে, আমাদের এক ফ্রেন্ড আবার ডাক দিচ্ছে ইচ্ছে করেই, তোমার বাড়ি কোথায় জানো? তোর বাড়ি হলো বরিশাল। বলে কোন জেলার উপর দিয়ে যাও? মানে ওকে জিজ্ঞেস করো গোপালগঞ্জ। তখন বলে আচ্ছা ওইখানে যেতে একজন বড় মানুষের নিশ্চয়ই জন্মভূমি, তার নাম কি? তো ও বলছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো উঠে একজন বলছে এই যে জাতির জনক বলে নাই, মানে কিছু না, ব্যাপারটা হলো আপনি পুরো নামটা হইলো 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবের বাপে যদি বেঁচে থাকতো আর সেও যদি শেখ মুজিব কইতো, তাহলে এই মনে তার গুলি করে মারা হইতো, কারণ তার নাম তো হইলো পুরোটা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগে পরে একমাত্র কম হইলে বিসিএস এর চাকরি হবে না। ও পুরো নাম কয় নাই, কট আসে নাই। এটা বললাম একটা, আমি 100 ইন্টারভিউ বলতে পারবো আমাদের বন্ধুদের, আমাদের বড় ভাইদের, তাদের সাথে বিসিএস এর ভাইবা বডি করেছে। এত কথা কেন বললাম? 16 বছরে বিসিএস এ আপনি ছেকে যে 15 বছর আগে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়ে ঢুকছে, সে এখন মিনিমাম ডিসি বা আরো উপরে। তো ঘুরে ফিরে তো এইগুলোই। আপনি এখন তো ভাই আজকেই একটা বিসিএস দিয়া একটা ছেলের প্রশাসন কাটারে নিয়ে তারে তো আর সচিব বানাইতে পারবেন না, ডিসিও বানাইতে পারবেন না, ইউনো বানাইতে পারবেন না। তো এই পুরো কাঠামোর মধ্যে যে আমলাগুলো আছে, যে পুলিশগুলো আছে, এগুলো তো সবই হলো আওয়ামী লীগের সেই ফিল্টারিং থেকে পাস করা ছেলে মেয়ে। তো আপনি এই কাঠামো দিয়া, এই আমলা, এই পুলিশ, এই প্রজাতন্ত্র, এই কর্মচারীদের দিয়া আপনি কিসের নতুন বাংলাদেশ বানাবেন? বরং উচিত ছিল আইসাই ওদেরকে প্রথম প্রত্যেকটা আমলা কানছে 3 মাস, যে মনে হয় চাকরিতে আমরা অনেকের শুনছি। আমার বাসার 2টি বিল্ডিং পরে একজন আমলা আছে সচিবালয়, আগে ছিল একটা জেলায় উপজেলায় ইউনো, তারপরে মাঠ প্রশাসন থেকে কেন্দ্রীয় প্রশাসন আসছে। জুলাইয়ের আগে দেখতাম যে পুরো এলাকায় তার গাড়ি, এই মানে বিরাট একটা বহরটহর নিয়ে চলতো। জুলাইয়ের পর থেকে দেখি চুপচাপ, বাসা থেকে বের হয় না। মানে আমলারা প্রত্যেকে জানে তো তাদের যারা ভোট নাই করে দিছে, দিনের ভোট রাতে করছে, অকাজগুলো করছে, তাদের সব প্রমাণ আছে না?
এরা ছিল ভয়ে যে এদের কারো চাকরি থাকবে না। এই সরকারের সব থেকে বড় ব্যর্থতা 3 মাসের মধ্যে আমলাদেরকে ধরতেও পারে না, গ্রেপ্তার করতে পারে না, বিচারও করতে পারে না। ফলে কি হয়েছে, 3 মাস পর তারা দেখে না তাদের তো চাকরি টাকরি যায় না, উল্টো তারা এখন সরকারের দৌড়ানো শুরু করছে যে সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশন নিলেই তারা কর্মবিরতি, এই কলম বিরতি, চাকরি করবে না। তো আপনি তো পারেন না কিছু করতে। আমরা এখন এইখানে যেটা আমাদের জাতিগত ভুল হয়েছে, এক্ষেত্রে আমি বিএনপিকে শত ভালোবাসি তাদের ওই কন্ট্রিবিউশনের জায়গায়, কিন্তু যে সমালোচনাটা করি এই দায়টা বিএনপির নেওয়া উচিত ছিল, জাতীয় সরকারের রাজি হওয়া উচিত ছিল। বিএনপি যদি রাজি হয়ে যেত, আজকে যদি একটা জাতীয় সরকার হতো, বিএনপি থাকতো, জামাত থাকতো, ছাত্র প্রতিনিধি থাকতো, 2টা বছর যদি বাংলাদেশে একটা জাতীয় সরকার করা যাইতো, এইটাই তো ইতিহাসের শ্রেষ্ঠ সরকার এবং হয়তো সব থেকে শক্তিশালী সরকার। এই আমলা বদমাইশগুলো, পুলিশগুলোরে পিটিয়ে পাছালাল করে দেওয়া যাইতো এবং নতুন বাংলাদেশ নির্মাণের একটা বুনিয়াদ তৈরি হয়ে যেত। আমরা তো পারিনি, এটা আমাদের কালেকটিভ ফেলিওর। এই জন্য তো আমরা বলি এখন বিপ্লবের আর একটা ফেজে আছে, আবার আমাদের বিপ্লব করতে হবে। ওকে, এটা একটা ভালো কথা বলছেন যে বিপ্লবের আরেকটা ফেজ আছে। বিপ্লব তো একটা মানে চলমান প্রক্রিয়া, এটা তো আসলে থামে না কখনো, ঠিক তো? এখন প্রশ্নটা হচ্ছে আপনার কাছেই, সাধারণভাবে আমি আপনার কাছে আসছি। হ্যাঁ, আপনার কাছে আরেকটা প্রশ্ন এটার মাধ্যমে, ধরেন আপনি যে কালচারাল ফ্যাসিজমের কথা বললেন, হ্যাঁ, আমলাতান্ত্রিক জটিলতার কথা বললেন, এই যে এরা তো আসলে বেসিক্যালি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য থ্রেট সবসময়, তাই না? কেননা তারা তো আসলে সবসময় বিদেশি শক্তির পারপাসই সার্ভ করে আসছেন। ওই যে আপনি যে বললেন শান্তিনিকেতনী যে ব্যাপারটা, শান্তিনিকেতন তো আসলে আমার দেশের কিছু না। হ্যাঁ, তাই তো? শান্তিনিকেতন কি আমার দেশের? বাংলাদেশের? আমার দেশের তো আসলে অনেক সুন্দর কালচার আছে, আমাদের দেশের লালন আছে। আপনারা শুধু একটা কথা বলি, নাম বললে এটা অনেক খারাপ লাগবে, কত এটার আমরা বরিশালের ভাষা বলি খয়রাইত্যে মানসিকতা। হ্যাঁ, জি, বাংলাদেশে এই আওয়ামী ফ্যাসিবাদের যারা উপকার পেয়ে পেয়ে স্টার হয়েছে নিজেদেরকে, কি পরিমাণ খয়রাইত্যে মানসিকতার প্রমাণ হইল। আপনি দেখবেন কলকাতা থেকে বাংলাদেশে কাজ করতে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আসে না, দেখেন তো যে 3 মাস 6 মাস থাকলেও ওদের বাংলাটা কি ঢাকার অ্যাকসেন্টের বাংলা হয় কিনা? না, ওরা ওদের জায়গায় খুবই ন্যাচারাল, ওদের মতো করে বলে। ওমা সারা জীবন রয়েছে ঢাকায়, বাংলাদেশে কলকাতায় একটা সিনেমা করতে গেছে, মাত্র রয়েছে 2 মাস, এরপর ঢাকায় এসে প্রোগ্রামে দেখি কলকাতার অ্যাকসেন্টে বাংলা বলে। যা হয়েছে না দাদা বাবু, মানে গদ পড়ে যাচ্ছে। মানে কি পরিমাণ সেবাদাস হলে আসছে না ন্যাচারালি, তারপরে কলকাতার মতো বাংলা বলে বলে ট্রাই করে কলকাতার ফ্লেভার নিয়ে এখানে হাসিনাকে খুশি করার চেষ্টা করছে যে আমার সারা হৃদয় জুড়ে কলকাতা, আমার সারা হৃদয় জুড়ে তাবেদারি, আমার একটু উপরে তুলে ধরো। আচ্ছা, এখন আসেন, এখন এই গভর্নমেন্টের ভেতরেও তো অনেকে ঢুকে গিয়েছেন যাদেরকে আমরা জানি বিভিন্ন সময়ে স্বৈরাচারের পা চাটা মানুষজন। হ্যাঁ আছে তো, অফকোর্স। এখন আপনি তাদেরকে যখন গভর্নমেন্টের অংশ করে ফেলেন, তারা তো ফেরেশতা হওয়ার ট্রাই করবে, কিন্তু তাদের তো ভেতরে আছে মুনাফিকি, আমি যেভাবে বলি। এটা আপনি কিভাবে ট্যাকেল করবেন? আপনাকে কোনো পদ্ধতি জানা আছে এটাকে কিভাবে ট্যাকেল করবেন? না, ট্যাকেলের আপাতত গাইল ছাড়া আর কোনো উপায় নাই। তো একটা মূলধারার মিডিয়ায় তো গাইলেনও যায় না, বরং গালিগালাজকে না বলে গাইল বলছে, এইটাই তো একটা বিরাট বিপ্লবের ব্যাপার। ফ্যাক্ট হলো এদেরকে এক্সপোজ করা আস্তে আস্তে। আপনি ভাবেন যে এই সরকার কেন কোনো ড্রাস্টিক ডিসিশন নিতে পারে না, এর কেন জানেন ভাই? আমি এটা 1000বার বলেছি। আপনি বলেন তো বান্না ভাই, যে এই সরকারে যে কজন উপদেষ্টা আছেন, একজনও কি শুধু জুলাই গণ অভ্যুত্থান না, গত 16 বছরের ফ্যাসিবাদের আমলে তারা তাদের সন্তান হারাইছেন, পরিবারের কাউরে হারাইছেন? ডক্টর ইউনূস তিনি নিজে ভিকটিম হয়েছেন, আদিলুর রহমান শুভ্র ভাই তিনি জেল খেটেছেন, এইরকম 2-3 জন, রিজওয়ানা আপার হাজবেন্ডকে গুম করা হয়েছিল, এইরকম 4-5 জন ছাড়া এই যে 20-22 জন উপদেষ্টা, এদের মধ্যে কে নিজে সব কথা বাদ দিয়ে জুলাই তো তাদেরকে এম্পাওয়ার করেছে, রাইট? বলেন তো জুলাই আন্দোলনের রাস্তায় দেখছেন কয়জন রে? বলেন তো এই যে 20-22 জন উপদেষ্টা, 3-4 জন বাদ দিয়ে, ধরেন আসিফ নজরুল, হ্যাঁ রোল প্লে করেছেন, অন্য 2-3 জন রাস্তা বাদ দেন, মানে একটা কলাম লিখে বা একটা ফেসবুকে পোস্ট, আপনি যেদিন বুঝলেন 3 তারিখ জনতা ঘুরে দাঁড়িয়েছে, 4 তারিখে এসে ফেসবুকে পোস্ট দিলেন, কি রে ভাই? তো এখন ব্যাপার হলো আপনি তাও মিনমিন করে, পুরোপুরি স্ট্রেট না। না, আরো মজার ব্যাপার বলি, আরো হলো এরকম যে এটা ভালো করছো কিন্তু 32 ভাঙে ভালো করো নাই, তোমার এখন 32 পরিষ্কার করা উচিত। এ কেমন মুজিব বন্ধু না ভাই? 32 কি একটা বাড়ি? তো 32-এর ব্যাপারে আপনার এখনো সফটকর্নার, মানে আপনার অন্তর দিয়ে মুজিববাদ বের হইতে পারেন না, আপনি জনতার হইতে পারেন নাই। যেই 32 দিয়ে বাংলাদেশকে নাই করে দেওয়া হয়, এই সিম্বলকে মানুষ আঘাত করেছে। তখনও কিন্তু যখন স্ট্যাটাসটা লেখা হচ্ছে, পোস্টটা দেওয়া হচ্ছে, তখনও কিন্তু আমাদের ভাইদের রক্ত, আমাদের বোনদের রক্ত রাস্তায় লেগে আছে, আমাদের ভাইয়েরা, আমার বোনেরা রাস্তায় কাতরাচ্ছে। হ্যাঁ, তো বলেন এরপরে। তো এই তো এখন ধরেন আপনি নিজে তো তখন 3টা হসপিটালেও যাইতে পারেন নাই, কারো রক্ত ছুঁয়ে দেখতে পারেন নাই। দেখেন আমি একটা কথা বলি ভাই, এই জুলাই আমাদেরকে কি দিচ্ছে
যে যেই ছেলেটা যেই মেয়েটা তার পাশে একজন রে গুলিবিদ্ধ হইতে দেখছে এবং রক্ত ফিনকি দিয়ে বের হইতে দেখছে, এই যে তার মনস্তত্ত্ব, আপনি যদি ধরেন এত হতাশার মধ্যে আমার আসা জায়গায় কোনটা, এই দেশে কোনোদিন কোনোভাবে হাসিনা এবং আওয়ামী লীগ ফিরতে পারবে না শুধু এক কারণে, আজকে যদি বিএনপি বিক্রি হয়ে যায়, জামাত বিক্রি হয়ে যায়, এনসিপিও বিক্রি হয়ে যায়, তারপর হবে না, হয়তো মধ্যে সাফারিংস হবে। কেন হবে না জানেন? হাজার হাজার ছেলে মেয়ে যারা জীবন দিত নামছিল, জীবনটা কোনো মতে বাইচে আছে, সে তার ভাইরে নিজের হাতে লাশটা টাইনে আনছে, এই ছেলে মেয়েগুলো জীবন দেওয়ার জন্যই দাঁড়াই আছে। সুতরাং এদের লাশের উপর দিয়ে আওয়ামী বাণিজ্য বাংলাদেশে চলবে না। তো এই যে কালচারাল, আর ধরেন আমি আজকে আপনারা বলি, আমি জানি না এগুলো কেমন প্রচার হচ্ছে, ভালো প্রচার হলে আমাদের যে সংস্কৃতি মন্ত্রণালয়, এই জুলাইয়ে এখন পর্যন্ত সংস্কৃতি মন্ত্রণালয় পুরো 1 বছরে কতগুলো নতুন কাজ জানতে পারলো জুলাই কেন্দ্রিক। ধরেন আজকে বলি, এই যে নূরজাহান স্বাস্থ্য উপদেষ্টা, ভদ্রমহিলা নিজেই সবসময় একজন পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, প্রতি ঘন্টায় ঘন্টায় ইনসুলিন নেওয়া লাগে। ওনার এখন বাসায় বসে আল্লাহ বিল্লাহ করার কথা, তসবি পড়ার কথা, নাতিগুলোকে সময় দেওয়ার কথা। ভাই একটা উপদেষ্টা কি চারটিখানি কথা? মানে হাত পা ধরে রেখে দেওয়া লাগবে কি শোপিস ভাই, সে মিডিয়াও আসে না, কিছুই পারে না, তার পিছনে লাগে 6 জন ডাক্তার, সে একজন স্বাস্থ্যমন্ত্রী। শারমিন মুর্শিদ, তিনি পুরো একটা এজেন্ডা নিয়ে এসেছেন। আচ্ছা বলেন, এই যে এখানে মানবাধিকার কমিশনের আঞ্চলিক কার্যালয় যে করতে চাচ্ছে, 19টা দেশে আছে, দেশগুলো কি? ফিলিস্তিন, সিরিয়া, আফ্রিকার 8-10টা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সিয়েরা লিওন। আপনি ভাবেন তো, সিয়েরা লিওন, এরপরে ফিলিস্তিন, সিরিয়া নামটার পাশে বাংলাদেশ নামটা আপনি পড়বেন, এখানে কি একটা মানে গৃহযুদ্ধ হয়েছে? আপনি কোন কারণে? তা আপনি এর আগে তো দরকার ছিল, আপনি করতেন, কিন্তু এর আগে আপনি বিচার করতে পারেন নাই, হাসিনের বিচার করতে পারেন নাই, আওয়ামী লীগগুলোর বিচার করতে পারেন নাই। এখনো তারা ফেসবুকে এসে থ্রেড দেয়, বিভিন্ন জায়গায় জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ চালায়, তাদের পুরো প্রপার্টি তাদের হাতে, সম্পদ তাদের হাতে। এই যে আমরা পরশু শুনলাম, এই গতকালকের মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে 120 কোটি টাকার উপরে তারা লেনদেন করেছে, মাইলস্টোনের শিক্ষার্থীদের মধ্যে ঢুকিয়ে দিয়া ই করবার জন্য, সাবোটেজ করবার জন্য। আমিও শুনেছি। আচ্ছা, তো মাইলস্টোনে হয়েছে, সচিবালয়ের মধ্যে ঢুকেছে, এই যে বলতেছে দেখেন কি ইতিমধ্যে বলে 150-200 লাশ। তা আমরা বললাম কোত্থেকে ভাই, এখন কি হাসিনার মতো? এখনো তো হিসাব হয় নাই। সরকার এখন পর্যন্ত বলছে আমরা 29 জন পাইছি, আরো 6টা লাশ ডিএনএ স্যাম্পলিং এর জন্য সিআইডি তে আছে, আপনারা আসেন। তারা একটা বুথ খুলছে ভাই, এটা হয়তো সংখ্যা আরো বাড়বে, কারণ ভাই অনেক অসুস্থ বাড়বে, কিন্তু লাশ গুম করতে থেকে আসলে এটা কি? কিন্তু তোমাদের লাশ বাড়লে তোমাদের এত আনন্দ কেন? এইটাই হলো ওদের আনন্দ। আমি মানে মানুষ মৃত্যুর সাথে তোমাদের আনন্দ, 1 বছরও তোমাদের, মানে আল্লাহ রাব্বুল আলামিন আসলে তোমাদেরকে কি দিয়ে বানাইছে? ভাই শুনেন, এটার সোজা ব্যাখ্যা হলো গালিগালাজ তো করা তো গুনাহ, কিন্তু এটা ওই আমি বললে এরপরও বলি যে এরপরও তো যাই হোক, দুনিয়ায় তো এটা বানানো হয়েছে এবং আল্লাহ জান এটা বানানো হয়েছে। সম্ভবত আওয়ামী লীগের গালি ছাড়া কথাই বলা যাবে না, এই জন্য গালিটা ন্যূনতম দুনিয়ায় আছে। মানে আপনি কোনো সুস্থ মানুষের পক্ষে আওয়ামী লীগের সাথে, এদেশে আওয়ামী লীগের সাথে বিএনপিরও রাজনীতি খাটে না, কারো খাটে না, এদেশে খাটে পুরো বস্তির সব থেকে, বস্তি না আরো খারাপ, মানে বস্তি অনেক ভালো মানে মানুষ বস্তির জায়গা মধ্যে আছে না যে কিছু জায়গায় যার কোনো দুনিয়ার প্রমাণ নাই, ওদের সাথে ন্যূনতম কথা ডাস্টবিন খাটে। বা আবর্জনা কিটের সাথে তুলনা করলেও মানে আপনি ভাবেন যে ওর এমন কোনো জায়গা নাই যেখানে, এবং আপনি মান্না ভাই, আপনি হয়তো আপনার সাথে আছে কিনা জানি না, আমাদের কিন্তু অনেক বন্ধু বান্ধব যারা ছাত্রলীগ করতো, ছোট ছাত্রলীগ, অত বড় না, পরিচিত। আমি একটা ভয়াবহ যে আওয়ামী লীগ যে কোনোভাবে মানে এটা রাজনৈতিক দল না, এটা একটা কাল্ট, এটা একটা সেমি রিলিজন। এর প্রমাণ হচ্ছে আজ পর্যন্ত আমি এমন একজন আওয়ামী লীগের সমর্থক পাই নাই, কর্মী তো দূরের কথা, সমর্থক মেন্টালি সমর্থন করে, যে ধরেন অনেক সময় আসে না মানুষ ফর্মালি বলে অনেক কথা, কিন্তু বন্ধু বান্ধবদের সাথে বসলে সঠিক কথাটা বলে। ভাই আমি আজ পর্যন্ত আমার পরিচিত, আমার বাড়ির, আমার বন্ধু বান্ধবদের এমন কোন একজন আওয়ামী লীগের ন্যূনতম সমর্থককে পাই নাই যে মনে মনে একবার ফিল করে যে আওয়ামী লীগ জঘন্যতম একটা কাজ করছে এবং এই গণহত্যা চালাইছে এবং এটা চালানো ঠিক হয় নাই। ন্যূনতম যে অনুতাপ, এই বোধ তাদের নাই, এবং তারা মনে করে এটা তাদের সাথে ষড়যন্ত্র হয়েছে, এগুলো মেরে ফেলানোই উচিত ছিল এবং তাকে ফিরিয়ে আনতে হবে। তা আপনি এই মনস্তাত্ত্বিক গ্রুপের সাথে আপনি কি দিয়ে লড়বেন, যে এখন পর্যন্ত একবার মেন্টালিও মনে করে না, না এটা 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 ঠিক হয় না, এরকম ছেলে মেয়েগুলোরে গুলি করে মেরে ফেলা ঠিক হয় নাই। আপনি, আমি জানি না, আপনি 100 জন ইন্টারভিউ করেন, বরং আপনি বলি আপনি ডক্টর ইউনূসের এটা করা উচিত, এটা সারা দেশে একটা রিসার্চ করানো উচিত যে ন্যূনতম আওয়ামী লীগের মধ্যে এই নিয়ে অনুতব্যত আছে কিনা, নাই। তা আপনি এদের সাথে কি দিয়ে ডিল করবেন? তো এই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সরকারের মধ্যে একজন উপদেষ্টাদের আছে, সে কি স্পিরিটে ধারণ করে? কেউ বিভিন্ন এম্বাসি থেকে আসছে, কেউ বিভিন্ন স্টেট থেকে আসছে, একটা কুসুম কুসুম প্রতিবাদ করে, এইরকম করে আওয়ামী লীগ ঠেকাইতে পারবেন আপনি? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি।
এখানে অনেকগুলো আসলে হাদি ভাই বিষয় হয়েছে কি, মানে আপনার সাথে বসলে আমার মনে হয় যে আমরা 3-4 ঘন্টা শো করে ফেলতে পারবো। অনেকগুলো সাবজেক্ট নিয়ে কথা বলার আছে। কালচারাল ফ্যাসিজম নিয়ে মনে হয় আমরা 2 ঘন্টা 3 ঘন্টার একটা প্রোগ্রাম করতে পারবো, আপনি আর আমি। আমরা যে ধরনের তবে আমি ভাই আমরা চাই যে কালচারাল ফ্যাসিজমের আলোচনাগুলো অন্তত অন্য কোথায় হলেও এই আলাপগুলো কোথাও না কোথাও থাকুক, যে কিছু ছেলে মেয়ে এই আলাপগুলো কোথাও না কোনোদিন বলেছিল। কারণ আমি কতদিন বেঁচে থাকবো তো জানি না, কিন্তু বাংলাদেশ তো বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত। সুতরাং সেই লড়াইটা আমাদের কোনো একটা শব্দ, কোনো একটা কথা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে স্পার্ক করে, ওটাই আমাদের জীবনের শান্তি। আচ্ছা, আমি একটু শাহজাহান ভাইয়ের কাছে যাচ্ছি। শাহজাহান ভাই, শুনলেন অনেক কথা, বুঝতেই পারছেন যে এই হাদি ভাইয়ের মতো মানুষগুলো আসলে এখনও সত্যের পথে কথা বলার চেষ্টা করেন, এবং সেটার জন্য কিন্তু তারা অনেকভাবে বাধাপ্রাপ্তও হন, এবং তাদেরকে অনেক শত্রু বানাতে হয়, তৈরি করতে হয়। কিছু করার নেই, এই সত্য কথা বললে শত্রু হয় পৃথিবীতে। এটাই মানে এইরকম একটা দেশে তো আরো, যেখানে আওয়ামী লীগের মতো একটা দল আছে, আওয়ামী লীগের মতো একটা দল আছে, সেখানে তো আরো কঠিন। আপনি বুঝতেই পারছেন, উনি যে বললো যে একটা রিলিজিয়নের মতো তারা দেখে এটাকে, ঠিক আছে? সো আমাদের রিলিজিয়ন তো আসলে যার যার ধর্ম তার, তাই না? আমরা সে প্রত্যেকটা ধর্মকে আমরা রেসপেক্ট করি। এখন আপনার ব্যক্তিগতভাবে আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, আপনি অনেক জ্ঞান রাখেন এক্সট্রা, আমার কাছে মনে হয়েছে। আমাদের এই জুলাই আন্দোলনে আপনি যখন রিক্সা চালাচ্ছিলেন, আইসক্রিম বিক্রি করছিলেন, এখনো আপনি তাই করেন আমি যতটুকু জানি, আপনার কোনো পরিবর্তন আসে না, আপনার কিন্তু একই পেশা আছে, কিন্তু অনেকেরই অনেক কিছু হয়ে গেছে। সেই জায়গায় না গেলাম, এবার আসল জায়গাটায় আসেন। আমাদের যে মাদ্রাসার ছাত্র ছাত্রীরা, বিশেষ করে মাদ্রাসার যারা ছাত্র, শিক্ষক, তাদের একটা বিশাল ভূমিকা আছে, তাদের ব্যাপারে আপনি কিছু বলতে চান? মাদ্রাসার স্টুডেন্টদের ব্যাপারে তো অবশ্যই বলতে হবে। জুলাই আন্দোলনে কিন্তু তাদের বিশাল, জুলাই আন্দোলনে আমি ছিলাম না, তারপরও আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যাত্রাবাড়ি মাদানীনগর মাদ্রাসা, যাত্রাবাড়িতে পুলিশ কোণঠাসা হয়ে গেছে। আমার যতটুকু জানা সম্ভব, বাইরের থেকে, ইন্ডিয়ার থেকে পুলিশ নিয়ে আসছিল, পুলিশ আইনা যাত্রাবাড়ি থানায় ঢুকাইছিল। বাংলাদেশি পুলিশের আগে ইন্ডিয়ান পুলিশ ছিল যাত্রাবাড়ি থানায়, আমি শুনেছি। আচ্ছা, যাত্রাবাড়ি থানায় শুনেছেন? যাত্রাবাড়ি থানায় ওই ইন্ডিয়ান পুলিশ দিয়ে প্রকাশ্যে গুলি করা হয়েছে, পিছনে আমাদের বাংলাদেশি পুলিশ ছিল। যখন 5 আগস্ট ফ্যাসিবাদ যখন ভাইগা যায়, এমন কাউকে পেয়েছেন যিনি এটা দেখেছেন? আপনি পেয়েছেন কাউকে এরকম? না, আমি এরকম পাই নাই, কিন্তু আমি তো দেখেছি যে সোশ্যাল মিডিয়ায় বলি, যেমন শারমিন মুর্শিদ, উনি এই 5 আগস্টের আগেই ওনার একটা ভিডিও ভাইরাল ছিল যে উনি শুনছেন যে বলছেন মানুষ যে যারা এভাবে গুলি করছে তারা হিন্দিতে কথা বলছে। হ্যাঁ, এটা মানে এখন তো আমরা এটা প্রমাণ করতে পারি নাই, কিন্তু অন্য ভাষায় কথা বলেছে, গুলি করতে বলেছে, এরকম কিন্তু ভিডিও কিছু ছিল। এখন এটা সরকারের দায়িত্ব যে আসলে এটা কারা। এক্স্যাক্টলি, সরকার এই কাজটা এখনো করে নাই। পোশাক পরে বানাবে, পোশাক পরে ইমিগ্রেশন দিয়ে ঢুকতেছে, এটা মানে শুধু এটা একটা ভিডিও ভাইরাল, একটা ভিন্ন আলাপ। আমরা মাদ্রাসার ভেতরেই থাকি। মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে তো অবশ্যই বলতে হবে, মাদ্রাসার ছাত্রদের অনেক ক্রেডিট, অনেক ওনাদের আল্লাহ পাক ওনাদেরকে, যেরকম আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দেই, এটা হচ্ছে কোরআনী শিক্ষা। এই শিক্ষাটা আল্লাহ পাক যার ভিতরে কবুল করে শুধুমাত্র সেই এই শিক্ষাটা অর্জন করতে পারে। আমি চাইলে কিন্তু ম্যাট্রিক পাস করতে পারবো, কিন্তু কোরআন শরীফ মুখস্থ করতে পারবো না। ছোট্ট একটা উদাহরণ, আমরা 6 ভাই 2 বোন, 6 ভাইয়ের ভিতরে 5 ভাই কোরআন শরীফ পড়তে পারে, আমি পারি না। আমার 2টা ছেলে, আমি চাইছিলাম যে আমার বড় ছেলেকে আমি হাফেজ বানাবো। আজকে 4 বছর যাবৎ সে এখনো 18 পারা, 20 পারা, 19 পারা, 11 পারা এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারে নাই। তার পিছনের অনেক জুনিয়র যারা আয়শা 5 মাস 6 মাসের ভিতরে হাফেজ হয়ে বের হয়ে গেছে। এই যে একটা বড় ক্রেডিট, এই যে একটা কোরআনের 29 পারা কোরআন আপনার সিনাতে রাখা, এটা কিন্তু সবার ভাগ্যে হয় না, সবাই কিন্তু এটা পারে না। এই মাদ্রাসার স্টুডেন্টের অবদান অনেক। এই মাদ্রাসার স্টুডেন্টরা সকালবেলা ফজরের আজানের পরে যখন কোরআন শরীফ পড়ে, তাদের বদৌলতে বাংলাদেশে অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ পাক রক্ষা করে। আপনি দেখেন অন্যান্য রাষ্ট্রের দিকে দেখেন, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, সাইক্লোন, ঘূর্ণিঝড়, সিডর, এগুলো অন্যান্য রাষ্ট্রে হয়। তার তুলনায় বাংলাদেশে আমরা অনেক মায়ের গর্ভে আছি, আমরা মায়ের স্তনের ভিতরে আছি। এটা আপনার একদমই আল্লাহর প্রতি বিশ্বাসের জায়গা থেকে আপনি বলছেন, জি, ধন্যবাদ। তবে আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, যে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের একটা ভূমিকা ছিল, অবশ্যই পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের অনেক বড় ভূমিকা ছিল, সাধারণ মানুষের। আরেকটা কথা বলি, শুধু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, এই জুলাই যোদ্ধাদের আপনি মনে করেন যে জুলাই যোদ্ধারা তো একেবারে হয় নাই। আমি শাহজাহান, আমার মতো অটো রিক্সা ড্রাইভার, সাধারণ মানুষ, ইলিয়াস রহমান, পিনাকি ভট্টাচার্য, যারা অনলাইনের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিগত 17 বছর লড়াই চালিয়ে গেছে, আপনি জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের পেয়ে তাদেরকে ভুলে গেলে কিন্তু ভুল হবে।
অফকোর্স তারাও কিন্তু ছোট ছোট বিন্দু বিন্দু কণা থেকেই মহাসমুদ্র আকার ধারণ করে 5 তারিখে এই ফ্যাসিবাদ ভেঙে গেছে। আপনারা হচ্ছেন আমাদের আনসাং হিরোস। হ্যাঁ, এবং আমার এই প্রোগ্রামটা করার একটা মূল লক্ষ্য ছিল জি, আমি এই কথাটা এটাই বলতে চাচ্ছিলাম যে কিছু আপনার unsung মাধ্যমে heroes কিছু দেখে- কিছু আনসান হিরোদেরকে আইনে এই প্রোগ্রামের মাধ্যমে দেশবাসীকে জানানো দরকার যে আমরা যে একেবারে থার্ড পারসন রিক্সা চালাই, আমরা রিক্সা চালক না, আমরা এই দেশের জন্য ভাবি, আমাদেরও এই দেশের জন্য কিছু করতে ইচ্ছা করে। কিন্তু এই ফ্যাসিবাদ তারা এমনভাবে মানুষদেরকে মুখ চেপে টুটি চেপে ধরছিল। আমি ভিডিওতে বলছিলাম যে আপনি বিরোধী দলকে টুটি চেপে ধরছেন, এটা কোন দেশের রাজনীতি? আমরা তো যুগে যুগে দেখে আসছি যে সরকার বিরোধী দল সভা সমাবেশ করবে, সরকার তত্ত্বাবধায়ক দিবে, নির্বাচন হবে, এটা তো আমরা যুগে যুগে দেখে আসছি। কিন্তু আপনি যে এবার টুটি চেপে ধরছেন, তাদের টুটি চেপে, এটা কোন দেশের গণতন্ত্র? আবার বলে মানুষ কথা বলতে পারে, মানুষ কথাই তো বলতে পারে না। যেরকম তার একটা উদার দৃষ্টান্ত হচ্ছে আমি, মানুষদের কথা বলতে পারতো না, কথা বললে যে মানুষের কি অবস্থা হইতো, আমার হয়তো পাই নাই, আমার অবশ্যই পাইলে অবশ্যই আমার এই যে আরশ খানের মতোই আমার পরিণতি হইতো। আপনার লাঞ্চ নাটকে আরশ খানের যে পরিণতি হয়েছে সেম পরিণতিটা আমার হইতো। আমারও তো অনেক খোঁজা হয়েছে, আমি তো শুধু স্থান স্থান পরিবর্তন করছি। পাবনা থাকছি কখন, কুমিল্লা লাস্ট সীমানা থাকছি কতক্ষণ, চট্টগ্রামে থেকেছি কিছুদিন, ঢাকাতে থেকেছি কিছুদিন, কুমিল্লা আমার গ্রামের বাড়িতে ছিলাম, আবার চলে গেছি নর্থ বেঙ্গল। এরকম করে স্থান পরিবর্তন যদি না করতাম তাহলে আমি আজকে এখানে জায়গায় থাকতাম, আমার লাশ হতে এতদিন মাটির সাথে মিশে যেত। এজন্য আরেকটা কথা বলি, এই ফ্যাসিবাদরে 17 বছর টিকিয়ে রাখতে জাতীয় পার্টি যে ভূমিকাটা পালন করছে তার থেকে বেশি ভূমিকা পালন করছে এই আমাদের পুলিশ বাহিনী। এই পুলিশ বাহিনী, এই আপনার ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সরকারি আমলা, ভাই যেটা বললো, আমি তো ভাইয়ের মতো গোছায় কথা বলতে পারি না, আর কখনো এরকম সামনাসামনি কথা বলা হয় না। ওই যে আমলা মন্ত্রী যে এগুলা সবগুলার বিচার হওয়া দরকার, সবগুলোর বিচার হওয়া দরকার। এগুলা যে কত বড় পৈশাচিক নির্যাতন বাংলাদেশের উপর চালিয়ে গেছে, এই 17 বছরের ঘানি এই বাঙালি জাতি যে কত বছর টানবে তার কোনো নিরাকার নাই। আমরা তো মনে করছি ভালো ভালো উন্নয়ন করছে, ভালো ভালো ইয়ে করছে, আর একটা ভালো ভালো উন্নয়ন করছে, তোর টাকা দিয়ে তোর উন্নয়ন করে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুইস ব্যাংকের থেকে টাকা করছে 1 টাকার, চুরি করছে 10 টাকা, চুরি করছে 10 টাকার। এখন এই যে ঋণের বোঝা আপনি নিচ্ছেন, আমি তো ভিডিওতে বলছিলাম আপনি ঋণ নিচ্ছেন, আমি ঋণ নিচ্ছি, আমিও ঋণ নেন, আপনিও। সরকারকে বাবার টাকা দিয়ে উন্নয়ন হয়, আমার টাকায় পদ্মা সেতু, আমার টাকায় মেট্রো রেল, আমার টাকায় যে মাথা পিছু ঋণ কত আজকে কত হাজার টাকা মার্কিন ডলার, ভাই বলতে পারবে, আমরা তো ইয়ার নিয়ে ভাই বলতে পারো কত মার্কিন ডলার, 234 বিলিয়ন ডলার মাথা পিছু ঋণ, মাথা পিছু ঋণ। এই যে ঋণগুলো তো কে টানবে? বাংলাদেশের জনগণ টানতেছে না, আমার টাকা, আমার রাজস্ব, আমার ভ্যাট দিয়ে, আমার ট্যাক্স দিয়ে এই ঋণগুলো পরিশোধ হচ্ছে। আর আহাম্মকগুলো ফেসবুকে আবার স্ট্যাটাস দেয়, তোরা যে চুরি করছস, নজিরবিহীন দুর্নীতি করছস, এই নজিরবিহীন দুর্নীতির 3-17 কত হয়, এই বছরও যদি ট্যাকাল দেয় তারপরও এই ঋণ শোধ হবে না। আর এখন বলতেছস ইউনুস গভর্নমেন্ট দিয়ে যে কথা বলস, আল্লাহ যাকে সম্মান দেওয়ার, আপনি দেখেন ইউনুস সরকারের কি করলো আর কি থেকে কি হয়ে গেল। আল্লাহ যাকে সম্মান দেওয়ার তার সম্মানটা আসলে উপর থেকেই আসে, তার সম্মানটা আসলে উপর থেকে আসে। এই বয়স্ক মানুষকে মামলা দেওয়ার জন্য 14 তলা 15 তলা সিঁড়ি বানাইছস। আমাদের দেশের অনেক বড় বড় রাজনৈতিক দলের নেতারা যারা প্রচন্ড নির্যাতনের শিকার হয়ে দেশের বাইরে চলে গেল, তাদেরকে নিয়ে অনেক ধরনের অনেক ট্রল করা হয়েছে অনেক সময়। এই স্বৈরাচার, এই মহিলা, তাদেরকে নিয়ে ট্রল করেছে, দেখেন তাকে পালাইতে হলো, তাকেই পালাইতে হলো। এবং সেই মানুষটাকে যারা ফলাও করে বলতো হাসিনা পালায় না, হাসিনা পালায় না, সে হাসিনাই পালাইতে হলো। এবং যেই মানুষটাকে ট্রল করতো সেই মানুষটাই এখন মানুষের ভালোবাসা, তাই না? জি, এভাবেই এভাবেই হয়। তো শাহজাহান ভাই, আমি আসছি আপনার কাছে আরবার, লাস্টে একদম শেষে আসবো। একদম আপনার কাছে আমার একটা প্রশ্ন না করলেই না, সেটা হচ্ছে, এটা কিন্তু অনেকেই জানেন কিনা আমি জানি না, আমি অনেকেই দেখেছি জানেন না। সবাই জানে যে ইনকিলাব মঞ্চের হাদি, সে খুব সত্য কথা বলে, কিন্তু উনি যে একজন কবি এটা অনেকেই জানেন না। নজরুলের কথা আপনি যখন বললেন তখনই আমার মনে হয়েছিল এই কোশ্চেনটা আপনাকে করব। তো আপনার কবিতায় আমি প্রথম কাজ করলাম লাল জুলাই নামে একটা কাজ আমরা করলাম, রাহাত শান্তনু ভাই গাইলেন এবং সেটার লিরিসিস্ট ছিলেন আপনি। এবং আগুন, প্রতিটা বলবো আগুন শব্দ, হ্যাঁ। এবং সাফাত ভাই আমাদের সাথে ছিল, আমাদের একটা বিশাল 4 জনের একটা দুর্দান্ত টিম। তো লাল জুলাইয়ের যে প্রতিটা লাইন, এটা তো হিস্ট্রি। আপনার আসলে এই লেখাগুলো আসার পেছনে আসলে ইন্সপিরেশন কি কাজ করে, যে এই আগুনগুলো কি করে বের হয় আপনার? সবাই তো বলতে পারে, অনেকেই লিখতে তো পারে না। সত্যি কথা কি ভাই, ধরেন কবিতা যে আমি লিখতে পারি
এইটা ধরেন আমি বলি ছোটবেলা থেকে ভালো, আমার বন্ধু বান্ধব জানতো, বা আমি প্রচুর জাতীয় পর্যায়ে ছোটবেলা অনেক ফার্স্ট হয়েছি বিতর্কে, বক্তৃতায়, কবিতা আবৃত্তিতে। কিন্তু কবিতা লিখতে যে পারি এইটা অনার্সের দিকে বিশেষ করে মানে আমার ভাই 2023-এ একটা কবিতার বই বের হয় বইমেলায়, লাভায় লাল শাক পুবের আকাশ। তো এই লাভায় লাল শাক, লাভা, লাল রং, এটা দিয়ে আমি মূলত এই যে ফ্যাসিবাদ এইগুলোকেই পোট্রে করছিলাম। আর পুবের আকাশ বলতে দুটোই, আমাদের বাংলাদেশ এবং পুরো এই যে পাশ্চাত্য এবং প্রাচ্য। তো এইখানে যে ব্যাপারটা ছিল, এখানে একটা মজার ব্যাপার, এটার পাণ্ডুলিপিটা বেশ কয়েকটা বড় প্রকাশনী তারা অনেক যত্ন নিয়ে দেখেছে এবং পরে ফেরত দিয়ে দিয়েছে। তা আমি খুব ডিটারমাইন্ড ছিলাম যে আমি কোনোদিন আমার পয়সায় বই ছাপাবো না। মানে যদি কোনো প্রকাশনী ছাপায় ইটস ওকে, কিন্তু আমি নিজের পয়সা, তো আপনি জানেন যে সাধারণত কবিতার বই তো চলেই খুব কম, এরপরে সেটা ওই যারা ছাপায় তার প্রকাশনীকে টাকা দিয়েই ছাপায়। তো আমার ব্যাপার ছিল যে না, আমি ওভাবে করব না। তো আমার মনে হচ্ছে একটা খুব বড় প্রকাশনী, উনি পরে আমাকে ফেরত দেওয়ার সময় উনিও খুব লজ্জাই পাচ্ছিল। তো উনি বলতেছিল যে ভাই, মানে আমার ওইখানে যে প্রেমের কবিতাটা সব থেকে প্রেমের, তার মধ্যে অন্তত কয়েকবার আছে গুম, খুন, হত্যা। তো এইরকম মানে প্রত্যেকটা, মানে আমি স্বাভাবিকভাবে আমি যেটা আমার ভাই, আমি কোনোদিন আর্ট বা কালচার আরোপিতভাবে করতে চাই না। আমার হিসেবটা খুব সোজা যে আমি যা, এইটাই আর্ট। মানে আমি বা আমরা, আমাদের যাপিত জীবন। এইখানে যদি সাহিত্যের জায়গা থেকে দুজন মানুষ আমার অনেক বড় অনুপ্রেরণা, নিশ্চয়ই নজরুল, তারপরে কবি আল মাহমুদ। মানে ঠিক যা তাই, ধার করে মেকি কালচার না, আমাদেরটাই। তো এরকম মনে আছে যে, তো এরপরে বইটা বের হলো, দুয়ার প্রকাশনী বের করে, ওরা পুরোটাই করে, এবং খুবই সারপ্রাইজিং ছিল যে এই বইমেলার মধ্যেই বইটার 2টা এডিশন শেষ হয়ে যায়। সাধারণত কবিতা এরকম যায় না, এবং ওইটা কবিতা বেস্ট সেলার ছিল এইবার বইমেলায় 2023-এর। তো লাভায় লাল শাক পুবের আকাশ, তো ওইখানের কবিতাগুলো প্রত্যেকটা, তো এর একটা দীর্ঘ কবিতা ছিল যে আমায় ছিঁড়ে খাও হে শকুন। মানে তখন ওই কবিতাটার রেটরিকটা এরকম যে আমাকে যখন এখানে হাসিনা, ফ্যাসিবাদ, গুম, খুন সবাই মিলে ছিঁড়েই খাচ্ছে, এর থেকে বড় শকুন এসে আমাকে খেয়ে ফেলুক। তো তখন বলেছিলাম MiG-29 হয়ে, F-16 হয়ে, মানে যে আমেরিকা আসুক, চায়না আসুক, ওরা দখলই করে নিক, আমি তো দখল হয়েই আছি ভারতের, এর চেয়ে যদি আরো বড় শক্তি এসে আমার ভাগযোগ করে নিয়ে যায়, যাক, তবুও এখানে পতন হোক। তো আমার মনে আছে যে এর পরে আর লাল জুলাইয়ের ক্ষেত্রে ভাই গানটা যেটা হয়েছে, এইটা কিন্তু আমার জীবনের প্রথম র্যাপ, আমি আগে কোনোদিন র্যাপ লিখি নাই। তো গানটা মূলত পুরো আন্দোলনের মধ্যে আমার যেটা সৌভাগ্য, অথবা এটা আল্লাহ আমাকে দিয়ে করাইছে, যে পুরো রামপুরে তো রণক্ষেত্র ছিল শুরু থেকে শেষ পর্যন্ত। আমি লাকিলি আমার বাসা রামপুরায়, আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। আর লুঙ্গি পরে, টি শার্ট পরে, সারাদিন সারা রাত। আমার মনে আছে আজকে আমার ওই ছোট ভাইটার কথা, আমার একবার জুনিয়র মেজ বড় বাসা ঠিক আবুল হোটেলের সাথে। তো তখন রাত্রির 2:30 বা 3টা বাজে, আমি আমার এক বোনকে নিয়ে ওইখানটায় দেখতে গেছি, এবং সাথে আমার ওই বোনের সাথে প্রেসক্রিপশন এগুলো সাথে ছিল, আমি লুঙ্গি টি শার্ট পরা। তো তখন উল্টো পাশ থেকে তুমুলগুলি হচ্ছে, তো আমি ওকে ফোন দিয়েছিলাম যে তুমি সজাগ আছো কিনা। তখন আমার আজকে ওর কথাটা খুব মনে পড়লো, তখন 2:30 বা 3টা বাজে ও ফোনে বলতেছিল যে ভাই আপনার পায়ে ধরি, আমি বুঝতেছি খুব পাশে গুলির শব্দ আসতেছে, আপনি প্লিজ যান। কিন্তু আমি জানি না ভাই, আমি তো একা না, আমার মতো হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহ কি তখন ভর করলেন, এগুলোর কিছুই মনে হইতেছিল না। আজকে আপনি ঢোকার আগে পরিবার নিয়ে কথা বলতেছিলেন, আমি ওই আন্দোলনের সময় প্রথম জানি যে আমার ওয়াইফ মানে এক্সপেক্টিং। তো এই সময়, এবং তার প্রচুর কমপ্লেক্সিটি যাচ্ছিল। তো আমার ভাই পরিবার, আমরা সবাই খুব কাছাকাছি থেকে, আমরা ভাই বোনেরা। তো যখন কোনোভাবেই আমাকে কন্ট্রোল করতে পারছিল না, তো আমার মনে আছে যে একবার এসে বললো যে তাহলে এই বাচ্চাটার কি হবে, মানে তুই যদি, অনেক মানুষই তো তখন মারা যাচ্ছে, তখন আমি বলেছিলাম যে এই ইতিমধ্যে যারা মারা গেছে তাদেরও তো কারো বাবা মা, কারো বাচ্চা আছে, তাদেরকে আল্লাহ কিভাবে চালাবে, ওরেও আল্লাহ চালাবে। তো এরপর এক সময় আর করতে না পারে, তখন আমার সম্ভবত ওয়াইফকে আমার ভাই বলছিল যে ও বাসায় ঢুকলে আমি বাইরে থেকে তালা দিয়ে চলে যাবো, যাতে আর বাইরে না পারে। তো এইটা আমার ভাই, আমার আজকে আপনাকে প্রথম বলি, আমার ভাইয়ের বাসাও আমার 2টা বিল্ডিং পড়ে। তো আমার ওয়াইফকে বলছিল যে ঢুকলে আমি বাইরে থেকে তালা মারে চলে যাবো। এইটা আমি শুনছি। পরে আমি জানি না ওইটা আসলে আল্লাহ আমাদের মধ্যে কি তখন দিয়েছিল। আমি তখন বলছিলাম যে আচ্ছা এখান থেকে তালা মারো, আমি যদি একবার ছাদেও যাইতে পারি, আমি যদি 7 তালা দিয়ে লাফ দিয়ে পড়ি তখন কি করবা? তোরে মরেই গেলাম, তো তখন তোমরা কি করবা? আমার বাঁচাই রাখাই তো উদ্দেশ্য। আমি যদি 7 তালা থেকে লাফ দিই, কারণ আমার মনে আছে আমার বাসার ঠিক সামনের রাস্তাটায় আমরা 8-এর একটা বাচ্চার জানাজা পড়ছিলাম, আল ফুরকানের রোডে 8-এর একটা বাচ্চার, ওকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছিল। তো এই গল্পটা আমার না, এরকম হাজারো লক্ষ মানুষের। আর এই ছেলে মেয়েগুলো বাইচে থাকতে এদেশে আর নতুন করে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না, ওটুকুনি আমাদের শক্তির জায়গা। ওকে, ধন্যবাদ আপনার শক্তির জায়গাটা বলার জন্য। অনেক কথা বলা যায়, অনেক কথা বলা যায়। আমি একদম শেষে আসছি, আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, তারপর আমি হাদি ভাইকে দিয়ে শেষ করতে চাই। প্রোগ্রামটা একটু লম্বা হচ্ছে প্রোগ্রামটা, কিন্তু আমার মনে হয় যে দর্শক শুনবেন ধৈর্য সহকারে আমাদের কথাগুলো। তো
আপনি এই দেশটা কি করলে সুন্দর হবে বলে মনে করেন? আমি এই প্রশ্নটা আমার প্রত্যেকটা গেস্টকেই করতে চাই, কারণ আমি একটা আশাবাদীর গল্প রাখতে চাই, কারণ এতগুলো মানুষের রক্ত বৃথা যেতে পারে না। আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের অনেক চাওয়া, অনেক প্রত্যাশা, অনেক আশা, অনেক সংস্কার নিয়ে আমরা কথা শুনেছি, কিন্তু সংস্কার কিছুই হয় নাই। সংস্কার মূলত কিছুই হয় নাই। এখন আমরা চাই নতুন যে সরকারই আসুক না কেন, আমার প্রথম একটা কথাই থাকবে, নতুন যে সরকারই আসবে সেই সরকারই ভালো করে বাংলাদেশের এই যে পুলিশ প্রশাসন থেকে প্রজাতন্ত্রের যত কর্মচারী আছে, আপনি মনে করেন 17 বছরে তাদের যে দীর্ঘ পথ চলা, শুধু শেখ হাসিনা পালিয়ে গেছে এজন্যই কিন্তু মানে একবার সব পালিয়ে যায় নাই। 17 বছরের তাদের যে প্ল্যানটা, তাদের যে মাকড়সার বাসার মতো যে ছকটা, সেই ছকটা কিন্তু এখনও ঘাপটি মেরে বসে আছে। সারা বাংলাদেশের সকল প্রশাসনের সকল ক্ষেত্রেই তারা ঘাপটি মেরে বসে আছে। এখন যে সরকারি ক্ষমতাতে আসুক, সেই যেই দলই ক্ষমতায় আসুক, আমরা তাকে ওয়েলকাম জানাই। সে এসে যদি প্রথমার্ধেই এই ফ্যাসিবাদের এই যে মাকড়সার বাসাগুলো যে আঁকড়ায় ধরে আছে, তাদেরকে আগে একবারে মুষ্টিময় তাদের মানে ইয়া থেকে মূল ধরে তাদের টান দিয়ে বের করতে হবে। যদি আপনি বের না করতে পারেন, আপনি সুন্দর বাংলাদেশ আশা করতে পারবেন না। কারণ এই ফ্যাসিবাদের ইয়েগুলা অনেক, আর 17 বছর তাদের অনেকটা দীর্ঘ পথ। এই দীর্ঘ পথটার ভিতরে তারা জায়গায় জায়গায় ঘাপটি মেরে বসে আছে। আপনি সবাইকে কিন্তু বার করতে পারেন নাই, সবাইকে বের করতে পারবেন না। আপনি বলতে চাচ্ছেন যে ফ্যাসিবাদের সাথে শক্তি যারা ছিল তাদের মূল উৎপাদন করতে হবে। তাদের মূল উৎপাদন করলেই আপনি সুন্দর বাংলাদেশ, আগামী বাংলাদেশ বিনির্মাণের দিকে, সামনের দিকে আপনি অগ্রসর হবেন। তো শাহজাহান ভাই, এটা ছিল আপনার কাছে আমার শেষ প্রশ্ন। এবার আমি হাদি ভাইয়ের কাছে শেষ প্রশ্নটা করছি। হাদি ভাই, আশাবাদের কোনো গল্প নাই? আশাবাদের গল্প তো নিশ্চয়ই আছে। আশাবাদের গল্পটা হলো মানে কেউ না কেউ থেকে যায়, এটাই হলো কথা। এত কালচারাল আইকনের মধ্যে আপনি আপনার মানে এই আজকে আমি আপনাকে প্রথম হোস্ট হিসেবে দেখতেছি, আমি কিন্তু আগে কখনো দেখিনি, আপনি জানেন। আমি জীবনে কোনো হোস্টিং করি নাই। তা এই হোস্টিংটা আপনি কিসের জন্য করতেছেন? আমি জানি যে আপনার এখন ডিনার নাটকের শুটিং চলে, আমাকে মেহেদী ভাই বলছিল যে কাজের খুব ব্যস্ততা, আমার স্কেজুল বেশ ব্যস্ত। এর মানে হলো আপনি মনে করছেন যে আনসাং হিরোজদের গল্পটা কোথাও থাকা দরকার, এর জন্য আপনার হোস্ট হওয়া দরকার। তো ন্যূনতম কিছু মানুষ তার জীবন যৌবন সব ত্যাগ করবে বৃহত্তর স্বার্থে, দেশ ও জাতির জন্য। পরিবারের কাছে বা অনেকের কাছে তারা পাগল, কিন্তু পৃথিবীর খুব সুস্থ মানুষ কোনোদিন কোনো বিপ্লব করতে পারে নাই। এই আধা পাগল, নিজের খেয়ে বনের মোস্তারণ, এই মানুষগুলোই নিজের জীবন জাহান্নাম বানায়, অন্যের জীবনে জান্নাত আনে। এরকম কিছু মানুষ তো বাংলাদেশে এখনো আছে, থাকবে। আপনি যদি বলেন যে একদম টু দি পয়েন্টে কি চাওয়া, সংস্কার। কার সংস্কার? আমি আজকে বলতে চাই আমার নিজের সংস্কার। ধরেন গত সারা জীবনের যে জীবন চলেছে, আমরা যত রাষ্ট্রই বলি, যাই বলি, ভাই আমি তো এই রাষ্ট্রের পার্ট। বলেন তো আমি নিজে জুলের পরে কদ্দূর বদলাম? সবাই যদি নিজের দিকে একটু চোখ, আমি কি ট্রাফিক সিগন্যালটা মানি? আমি কি এখনো কেউ ঘুষ চাইলে যে না আধা ঘন্টা বসে থাকবো, কাজটা করাবো, ঘুষ দিব না, এটা কি আমি করি? আমি নিজে ডাক্তারের কম্পাউন্ডারকে আধা ঘন্টা অপেক্ষা করা না লাগে, এই জন্য 200 টাকা হাতের মধ্যে দিয়ে দিচ্ছি। তা আমি প্রত্যেকটা জায়গায় এক্সট্রা টাকা দিয়ে নিজে ঠিকই সুবিধা নিচ্ছি, কিন্তু টকশোতে এসে বড় লেকচার দিচ্ছি না সংস্কার করতে হবে। আমাকে যদি ডিরেক্ট বলেন একটা ভালো বাংলাদেশের জন্য ন্যূনতম কি ভালো দরকার, অনেক হাতি ঘোড়া মারার দরকার নাই, তাহলে চলেন আমি নিজের থেকে একটু করে ভালো হই। মানে আমি তো নিজে জানি আমি কি কি অন্যায় করি, সেখান থেকে একটু একটু কম, যে আমি অন্যের সাথে আরেকটু স্পেস দিব, আমি একটু আগে ঘুষ দিলে কম ঘুষ দিব, নিজে যদি ঘুষ খাইতাম তাহলে একটু কম খাবো, ন্যূনতম সবাই একটু একটু করে ভালো হই। সবাই একটু একটু করে যদি ভালো হইতে পারি, তাহলে আমাদের দেশ তো ভালো হবেই। এটা আমার জন্য বলা। অসংখ্য ধন্যবাদ। খুবই পজিটিভ কথা, পজিটিভ নোটে আমরা প্রোগ্রামটা শেষ করছি। আর শাহজাহান ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি আমার ডাকে এসেছেন, এটা আমার জন্য অনেক সম্মানের। আমি মনে করি আমার ডাকে একটা প্রোগ্রামে ফারহান আসলো প্রথমবার টেলিভিশনে, আবার আপনি আসলেন আজকে, জি, এই জন্য অসংখ্য ধন্যবাদ। মানে এই যে আপনাদের কথা বলার যে বিষয়টা, এটা যেন না থামে কোনোভাবে, আপনাদেরকে কথা বলে যেতে হবে, আপনারা কথা বলবেন। আর হাদি ভাই, আপনার শব্দ বোমা অথবা আগুন অথবা আগ্নেয়গিরির অগ্নুৎপাত, যেভাবেই বলেন আপনাকে ব্যাখ্যা করেন, আমি আপনাকে একজন ইন্সপাইরেশন হিসেবে দেখি এই জুলাই শক্তির, এবং আমি বিশ্বাস করি আপনার ভেতরে যে সততা আছে সেটা বাংলাদেশের মানুষ বোঝে, আপনার চোখে, আপনার মুখে, আপনার এক্সপ্রেশনে সেটা বের হয়ে আসে। এটা যে কোনো বিবেকবান বাংলাদেশপন্থী মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব। আমি বিশ্বাস করি আপনার স্বপ্ন, আপনার ইচ্ছা অল্প অল্প করে হলেও
পূর্ণ হবে একদিন। আপনার মাধ্যমে ভাই আমাদের আজকে যারা দর্শক তাদের কাছে শুধু একটা দোয়া চাই, আমাদের পুরো ইনকিলাব মঞ্চের যে টিমটা, মানে এরকম ডেডিকেটেড সৎ ছেলে মেয়ে আসলে এটা আল্লাহর বিশেষ গিফট। জি। তো আমরা এই ছোট টিমটা যেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে শেষ পর্যন্ত যেন সততার সাথে টিকে থাকতে পারি, কোনোভাবেই যেন আমরা আমাদের এই জায়গা থেকে পদস্খলন না ঘটে, এটা শুধু আমরা নিজেরা চাইলে পারবো না, সবাই মিলে দোয়া করতে হবে। সুতরাং আপনাদের কাছ থেকে আমরা সেই সততা, সাহস এবং ইনসাফের দোয়াটা চাই। বিউটিফুল এন্ডিং। তো দর্শক, আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ এই আজকের তুমি কে আমি কে এই প্রোগ্রামটা দেখার জন্য। আশা করছি নেক্সট যে এপিসোডটা আছে সেটা আপনারা দেখবেন, এবং শুধু দেখবেন না, অনুধাবন করবেন আমাদের যারা অতিথি তারা কি বলছেন, কি বলতে চাচ্ছেন, তাদের অন্তর্নিহিত কথাগুলো আপনারা যদি অনুধাবন করেন তাহলেই আমাদের এই আমি কে তুমি কে এই ধরনের কাজের, এই ধরনের প্রোগ্রামের সার্থকতা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।